আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে বিডিআর যে স্বাধীন তদন্ত কমিশন, বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, সেটি উদ্ঘাটনে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল ডক্টর ইউনূস সরকার। তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে গত 30 নভেম্বর। সেই রিপোর্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিতভাবে সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন এই স্বাধীন বিডিআর এর তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনার প্রতি আরো বিশেষ ধন্যবাদ যে আপনি থাকার কারণে আমরা মনে করি যে আমরা কি রিপোর্টটি আলোর মুখ দেখলো মানে রিপোর্টটি সাবমিট হলো সরকারের কাছে। কারণ আমরা ভেতরগতভাবে নানা তথ্য পাচ্ছিলাম, এটাকে বিভ্রান্ত করার জন্য, এটাকে বন্ধ করার জন্য নানা রকমের মহল তৎপর ছিল। তারপরে সেই জায়গাটায় রিপোর্টটি আপনারা দিতে পেরেছেন। তো আমি রিপোর্টে স্যার যে কোনো সূত্রে রিপোর্টের মোটামুটি একটা রিডিং বা মূল বিষয়গুলো আমার দেখার সুযোগ হয়েছে, পড়ার সুযোগ হয়েছে। তো আমি স্যার একটু প্রথমে যাই যে এই রিপোর্টে ধরেন ইতিমধ্যে আমি যেটা দেখছি যে ধরেন সোহেল তাজ, তানজিম আহমেদ সোহেল তাজ, সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি অস্বীকার করছেন সবকিছু, বলছেন যে এটা এই না, এটা ওই না, ইত্যাদি অনেক কথা। তো এই যে সত্য মিথ্যা আপনারা কিভাবে যাচাই করেছেন একটা সাক্ষীর ইনফরমেশন, বা এই জায়গাটা আপনাদের মেথড কি ছিল, আপনারা রিপোর্ট ইনক্লুড করার আগে কিভাবে আপনারা এটাকে যাচাই করেছেন, একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। ডক্টর কনক সরোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই স্বনামধন্য চ্যানেলে বিডিআর যে হত্যাযজ্ঞ হয়েছিল 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তার উপরে বক্তব্য উপস্থাপনের জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দর্শক শ্রোতাদের যারা আজকে আমাদের বক্তব্য শুনবেন, এবং আমি সবাইকে অনুরোধ করব যে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনারা এতদিন চেয়েছেন, যে এই যে বিডিআর হত্যাযজ্ঞ যেটা হয়েছিল এর একটা সুরাহা হোক। তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে, যে উনি এটা হতে দিয়েছেন, বাস্তবায়িত করেছেন। এটা যদিও সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা আদেশ ছিল, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কার্যকরী হয়। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য যারা আছেন, সচিব সহ, আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য, এবং অন্য সব মিনিস্ট্রি। তারপরে আপনার আর্মি, নেভি, এয়ারফোর্স, যেখানে যেভাবে আমরা চেয়েছি তাদের কাছ থেকে তথ্য, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আনসার, বিডিপি, আপনার ফায়ার সার্ভিস, এদের সবার সহযোগিতা আমরা আন্তরিকতার সঙ্গে পেয়েছি। এবং বিশেষ করে আমি যেটা কলেজে বাহিনীর কথা বলতে চাই, সেটা হলো বিজিবি। তার যে ডাইরেক্টর জেনারেল আশরাফ আমাদেরকে 2024 সালের 24শে ডিসেম্বর যখন এই প্রজ্ঞাপন বের হয়, আমরা পরের দিনে, কিন্তু একদিন দেরি না করে পরের দিনেই আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি ওই দিনেই, এবং পরের দিনেই 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুম আমাদেরকে উনি ছেড়ে দেন, এবং সার্বিক যত সুবিধা, এই সুবিধাগুলো তিনি আমাদেরকে দেন। এবং কর্নেল রফিক ওই সময় ওই ব্যাটালিয়নের ডাইরেক্টর ছিলেন বা কমান্ডিং অফিসার ছিলেন। তিনি আন্তরিকভাবে, যা আমরা চাইনি তার চেয়ে অনেক বেশি করে আমাদের এই তদন্ত শুরু করার যে সুযোগ সুবিধা আমাদেরকে করেছে। তো আপনি যেটা বলতে চাইলেন সেটার সঙ্গে কিন্তু অনেক বিষয় জড়িত। তো আমি একটু প্রথম থেকে বলতে চাই, সেটা হলো যে আমরা যখন এই দায়িত্ব পেলাম তখন তো 3 মাস সময় দেওয়া হয়েছিল আমাদেরকে। তো আমরা তো অস্থায়ীভাবে বিজিবি অফিসে আমরা 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুমে আমরা কাজ শুরু করলাম, এবং সায়েন্স ল্যাবরেটরিতে একটা নতুন বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিংটাতে অফিস হতে প্রায় 2 মাসের মতো সময় লেগে যায়। তো ততদিন পর্যন্ত আমরা ওই বিজিবির অফিসে বসেই আমাদের কাজ করেছি। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে যদি তাড়াতাড়ি রিপোর্ট দিতে হয়, তাহলে আমরা আমাদের ওই যে দুটো তদন্ত হয়েছে, একটা আর্মিতে হয়েছিল কোর্ট অফ ইনকোয়ারি, যেটার প্রধান ছিলেন এখন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, এবং আরেকটা হয়েছিল প্রথমে তদন্ত কমিটি হয়েছিল, পরে ওটা কমিশনে রূপান্তরিত করা হয় আনিসুজ্জামান সাহেবের সেক্রেটারি। তো আমরা এই দুটো প্রথমে কালেক্ট করার জন্য আমরা চিঠিপত্র যোগাযোগ করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। আমরা বিজিবিটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওটা পেতে প্রায় 3 মাসের মতো, হয়তো আমার একটু কম বেশি হতে পারে, দিনের 3 মাসের মতো প্রায় সময় লেগে গেছে ওটা পেতে। তো এখানে আমরা একটু ডিলে হয়ে গেল, আমাদের স্টাডি না করলে তো আমরা আগাতে পারবো না সামনে। তারপরে বিজিবির যে সদর থেকে যেসব ইনকোয়ারি করা হয়েছিল, এবং অন্য যেসব ইনকোয়ারি সদর দপ্তরে হয়েছে ব্যাটালিয়নের ইনকোয়ারি গুলো, সেগুলো আমরা কালেক্ট করে খুব এক্সটেন্সিভ স্টাডি করলাম। করে আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা কিভাবে আমরা অবসর হবো, অ্যাপ্রোচটা কি হবে আমাদের। যাই হোক, আমি সংক্ষেপে বলবো যে আমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাইতাম, তাহলে এটা আমরা ওই ইনকোয়ারি গুলো পড়ে সাক্ষীদের নাম তো আমরা জেনে যাবো, ওগুলোকে আমরা চিঠি দিব সাক্ষীদেরকে, তারা তাদের মতো করে আপনার জবানবন্দি লিখে আমাদের কাছে সাইন করে দিয়ে যাবেন, এবং সেগুলো পড়ে আমরা পরবর্তীতে আমাদের ওপিনিয়ন এবং ফাইন্ডিং দিব এবং রিকমেন্ডেশন দিব, সুপারিশ করবো। তো এতে যেটা আমরা চিন্তা করে দেখলাম যে এটা যদি আমরা করতে যাই, তাহলে আমরা কিন্তু সমস্যার মূলে যেতে পারবো না, গভীরে যেতে পারবো না।
এটা এক ধরনের আপনার ভাষা হবে। তখন আমরা আমাদের অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে আমরা বললাম যে না, আমরা প্রত্যেকটা সাক্ষীকে শুনবো যতক্ষণ সে বলতে চায় কোনো রকম ইন্টারাপশন হবে না, এবং আমরা পয়েন্ট নোট করব, এবং উনি যখন শেষ করবেন তখন আমরা তাকে প্রশ্ন করব, এবং প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের যেসব জানার বিষয় এই জিনিসগুলোকে আমরা বের করে নিয়ে আসবো। এইভাবে আমরা সাক্ষীদের ডাকা শুরু করলাম। কেউ একদিন বক্তব্য দিয়েছেন, কেউ 2 দিন দিয়েছেন, কেউ 5 ঘন্টা দিয়েছেন, কেউ 7 ঘন্টা দিয়েছেন, কেউ 3 ঘন্টা, মানে 2 ঘন্টার নিচে কোনো বক্তব্য সাধারণত হয়নি। তো এগুলো আমরা ভিডিও করেছি। ভিডিও করার পরে যখন আমরা ট্রান্সক্রিপ্ট করলাম এগুলোকে, তখন কারো সাক্ষ্য একবার 70-80 পেজ হয়ে গেছে, কারো 50 পেজ, কারো 60 পেজ, কারো 30 পেজ। তখন এগুলোকে আমাদের যারা মাননীয় সদস্য, প্রথমে ছিলেন 7 জন, পরে আমরা মেজর ইকবালকে নেই আইটি এক্সপার্ট হিসেবে, এই টোটাল 8 জন। এই 7 জন সদস্য আমরা সবাই, আমি নিজেও স্টাডি করেছি গভীরভাবে এই তদন্তগুলো, এবং আমরা সবাই এগুলো কানেক্ট করা শুরু করলাম। কানেক্ট করে তখন একটা পর্যায়ে আমরা সাক্ষীদেরকে ওগুলো পাঠালাম, এবং তাদেরকে আমরা বললাম যে এটা আপনারা দেখেন, যে সাক্ষী আপনারা দিয়েছেন সেটাকেই আমরা কাটছাট করেছি, করে যেটা আমাদের খুবই প্রয়োজন সেগুলোকে রেখে আমরা এটা আপনার কাছে পাঠালাম। তারা আবার সেগুলো কারেক্ট করে আমাদের এখানে বসে কেউ 2 দিন সময় নিয়েছেন, কেউ 1 দিন সময় নিয়েছেন, কেউ আরো বেশি সময় নিয়েছেন, নিয়ে তারপরে আপনার সেগুলো আমাদের কাছে সাবমিট করেছেন। তো এটা করতে গিয়ে আমাদের যেটা লাভ হয়েছে সেটা হলো যে আমরা এই সমস্যার গভীরে আমরা প্রবেশ করতে পেরেছি। তো এখানে যেটা চ্যালেঞ্জ আমরা সাক্ষীর ক্ষেত্রে প্রথমে ফেস করলাম সেটা হলো যে জুলাই বিপ্লবের পরে যখন শেখ হাসিনার সরকার, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন দেশ ছেড়ে চলে গেল, এদের ম্যাক্সিমামে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিছু অন্য দেশে গেছে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এম্বাসিগুলোকে লিখি যে তাদের স্টেটমেন্ট নেওয়ার ব্যাপারে। তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলোকে লেখা শুরু করলাম। আপনাকে আমি বলি যে আমরা ভারত থেকে বা যেখানেই থাকুক তারা 2 জন পলিটিশিয়ানের আমরা স্টেটমেন্ট নিতে পেরেছি। একজন হলো মির্জা আজম, আর নানু, এদেরটা পেয়েছি, আর অন্যগুলো আমরা পাইনি। আর আর্মির জেনারেল যারা, জেনারেল মঈন সহ আপনার ডিজিএফআই এবং অন্য যারা ক্যাপ্টেন পর্যন্ত যারা বিদেশে আশ্রয় নিয়েছেন, এখন আশ্রয় ওই অবস্থায় আছেন, তাদের সবার স্টেটমেন্ট আমরা পেয়েছি। তাদেরকে আমরা জুমে নিয়ে এসে অনলাইনে ইন্টারভিউ করেছি একাধিকবার। তো এখানেই আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। তো আমরা দেখলাম যে আমাদের যেহেতু কোনো তথ্য এবং আলামত গুলো নাই, সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো তখন আমরা এটাকে ডিজিটালি মুভ করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওই প্রমাণগুলোকে জোগাড় করতে হলে আমাদেরকে বিভিন্ন সংস্থার সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। সেটা 32 থেকে প্রায় 36টা অর্গানাইজেশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তার মধ্যে আর্ম ফোর্সেস আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি আছে, র্যাব আছে, তারপরে আপনার আনসার বিডিপি আছে, এরকম বিভিন্ন ডিজিএফআই, এনএসআই, পুলিশ সদর দপ্তর, এসবি, এগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা সেই তথ্যগুলো আমরা কালেক্ট করা শুরু করলাম। এখন এই বিশেষ করে এই যে টেলিফোন, এটা ডিজিএফআই কাছ থেকে আমরা পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে পেয়েছি কল রেকর্ড গুলো। এগুলোকে যখন আমরা কনফার্ম করতে গেলাম ওই টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে, তখন এরা অনেক সময় নিতে শুরু করলো। চিঠি লিখে সেই উত্তর আসে না, 1 মাস 2 মাস হয়ে যায়। তারপরে তারা উত্তর দিল যে আমাদের কাছে নাই। তো আমরা বললাম ওই সময় কারা কারা ছিল এখানে, তো বলছে যে যারা ছিল তারা তো অনেক আগেই তারা এখান থেকে চলে গেছে, ওদের ঠিকানা নেওয়া হলো। এইরকম আমরা অনেককে পার্সেল করে তাদেরকে নিয়ে এসে এটা আমি দেখছিলাম স্যার, যে ধরেন অসহযোগিতার যে জায়গাগুলো, তার মধ্যে আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট পাইতে কেন আপনাদের 3 মাস লাগবে, তোমার একটা সেন্সিটিভ ঘটনার রিপোর্ট, এটা তো আর মানে বস্তায় ভরে গোডাউনে ফেলে রাখা কথা না। এটা আপনাদের কেন পেতে 3 মাস লাগবে, বা টেলকো কোম্পানিগুলো কেন 2 মাসের পরে উত্তর দিবে? এটা তো মানে 24 ঘন্টার মধ্যে তার করসপন্ডিংটা করা উচিত ছিল। এবং আপনি যেটি বলছিলেন যে আলামত ধ্বংস হয়ে গিয়েছিল, এই আলামত ধ্বংসের দায় আপনার কার? ধরেন সে সময়কার যে 2টো তদন্ত কমিটি, আমিরুজ্জামান সাহেব তো আপনাদেরকে সহযোগিতাই করে নাই, উনি আসেই নাই, উনি কমিশনে সাক্ষ্যই দেয়নি। জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে, এই দায়টা তো তার ছিল, তাই না? যে মানে আলামত গুলো কেন ধ্বংস হলো, কিন্তু আপনাদের সুপারিশে কিন্তু তার ব্যাপারে তেমন কিছু নাই, কিন্তু যে তিনি আলামত ধ্বংস আলামত তো আর ধ্বংস করেননি। কিছু আলামত ওনার কাছে জমা দেওয়া হয়েছিল, সেগুলো আর পরে পাওয়া যায়নি। উনি তদন্ত খুবই ভালো করেছেন, আমি বলবো। উনি যেহেতু আর্মি কোর্ট অফ ইনকোয়ারির প্রধান ছিলেন, তদন্ত কিন্তু খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে কিন্তু অগ্রসর হয়েছে। ওইভাবে আপনার সবকিছুই বের করা হয়েছে, কিন্তু রিকমেন্ডেশনে গিয়ে কিন্তু ওই স্ট্যান্ডটা রাখা সম্ভব হয়নি। এবং উনি ম্যাক্সিমামই আনিসুজ্জামানই বলেন বা উনি বলেন, ওখানে ওই বলছে ফার্দার ইনকোয়ারি নিডেড, আরো বিশদ তদন্ত দরকার, আরো বিশদ তদন্ত দরকার, এই ধরনের বক্তব্য দিয়েছে। কিন্তু স্যার আমাদের রিপোর্টে আপনারা জাহাঙ্গীর আলম সাহেবের বিষয়টা নিয়ে বলেছেন যে তিনি ফরমাইশি তদন্ত পরিচালনা করেছেন। ফরমাইশি তদন্ত মানে শেষের দিকে গিয়ে যখন রিকমেন্ডেশন গুলো উনি দিতে পারেন নাই যেভাবে দেয়া, আমরা মনে করেছি, কমিশন সব সদস্য মনে করেছেন যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে উনি দেন নেই। তো ওইখানটাতে গিয়ে কিন্তু একটু কম্প্রোমাইজ হয়ে গেছে আর কি, এটাই আমি বলবো। এবং আমরা তুলে ধরেছি সেভাবে তুলে ধরেছি, এবং তার একটা সাক্ষী আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে।
বুঝতে পারছি স্যার। স্যার এই যে আপনাদের এই প্রসঙ্গটাতে আমি একটু আরেকটা একটু পরের দিকে আরেকটু শেষের দিকে গেলে ভালো হতো, কিন্তু আমি প্রথমেই এই বিষয়টা আনতে চাই, যেহেতু চলে আসছে। ধরেন আমি যদি আপনাদের এই যে নিয়োগের যে গেজেট, সেই গেজেট অনুযায়ী আমি যদি বলি যে সেখানে আপনাদেরকে আসলে হাত পা বেঁধে একটা জায়গায় রাখা হয়েছে, সেটা হচ্ছে ধরেন সেখানে বলা হচ্ছে যে সদর উদ্ঘাটন, প্রকৃত ঘটনা ইত্যাদি, কিন্তু মূল যে জায়গাটা, যে ঘটনায় রুজুকৃত দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত, এটা বলে আমার মনে হয়েছে যে আপনাদের স্কোপ অফ ওয়ার্ককে সীমিত করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি বলেন, আমি যদি বলি আপনাকে, ধরেন এই যে ফরমাইশি তদন্ত বা ধরেন অনেক কিছুই ধামাচাপা দেওয়া হয়েছে, তো তারপরে আপনাদের রিপোর্টে আপনারা এই যে যারা সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত প্রায় 850 জন এখনো কিন্তু কারাগারে আছেন, কিছু মোট অভিযুক্ত 850 জন, কিছু জামিন পেয়েছেন, কিছুই আছে। এখন আপনাদের রিপোর্টে আছে যে কিলার গ্রুপের সংখ্যা হচ্ছে 20 জনের মতো। আপনাদের রিপোর্টেই আছে যে কিলার গ্রুপের সংখ্যা 20 জনের মতো। তো সেখানে ধরেন 850 মানুষকে অভিযুক্ত করা, আমি বলছি না যে বিরিয়ার ধোয়া তুলসী পাতা, হয়তো এদের মধ্যে থেকেও ধরেন 50-100 জন, 150 জন হয়তো ওই কিলার গ্রুপের সঙ্গে যুক্ত ছিল, মানে তারা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। তো কিন্তু আপনারা এই যে নিরীহ মানুষগুলো যারা এই যে 16 বছর 17 বছর ধরে কারাগারে বন্দী, তাদের ব্যাপারে আপনারা তো একটা তো রিকমেন্ডেশন দিতে পারতেন যে দণ্ডগুলো স্থগিত করে পুনরায় করা হোক বা তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক। কারণ অলরেডি আপনাদের একটা ফাইন্ডিংস কিন্তু সামনে আছে, যেখানে আওয়ামী লীগ যুক্ত, ভারত যুক্ত, একটা কিলার গ্রুপ যুক্ত। তো সেই জায়গাটার কিছু আমরা আপনাদের রিপোর্টে পাই নাই, একটু কি বুঝে বলবেন? এটা আপনাকে বলি, একটু সময় লাগবে আমাকে বলতে। জি প্লিজ স্যার। এই তদন্তটা মানে তাদের যে এই যে আনিসুজ্জামানের তদন্ত এবং জাহাঙ্গীরের তদন্ত, এই তদন্ত এবং আমাদের তদন্তকে যদি আপনি এক জায়গায় করেন, তাহলে এর দুটো দিক বের হয়। একটা হলো এখন পর্যন্ত যাদের বিচার হয়েছে তারা হলো সৈনিক, মানে সৈনিকদের বিচার হয়েছে। এবং সৈনিক বলতে আমি বুঝাচ্ছি একেবারে এডি, ডিএডি এবং সুবেদার, হাবিলদার এবং নায়ক, লেফট নায়ক এবং সিপাহি, এদের মানে বিচার হয়েছে, এদের তদন্ত হয়েছে, বিচার হয়েছে। এর বাইরে কিন্তু কারো কোনো বিচার হয়নি। সরাসরি আপনি ফিরে আসলে কি বলবো? জি আমি শুনতেছি স্যার, আমি শুনতেছি। এদের বাইরে কিন্তু কারো বিচার হয়নি। আমরা ওই যেহেতু আমাদেরকে ওই বিষয়গুলোতে, যেহেতু সাব জুডিস আছে, এটা সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিলে আছে এগুলো, কাজে এইগুলোতে আমাদের হস্তক্ষেপ করতে নিষেধ করা হয়েছে। এইটার একটা যুক্তি আছে, আমি আপনাকে বলি। আমরা কেস ডকুমেন্ট কিন্তু কালেক্ট করেছি, কেস ডকেট যেটা কালেক্ট করেছে হাজার হাজার পৃষ্ঠা, হাজার হাজার পৃষ্ঠা। এর জন্য আমরা 2 জন এডিশনাল এসপি, ক্রিমিনাল লতে এক্সপার্ট, তাদেরকে আমরা পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিলাম। এরা সেটা পর্যালোচনা করেছে এবং চার্জশিট গুলো পর্যালোচনা করেছে। এইটাকে যদি আলাদাভাবে করতে হতো তাহলে আরেকটা এরকম 1 বছর লাগতো, আরেকটা ইনকোয়ারি কমিশন কিন্তু করতে হতো, যে কোথায় কোথায় দুর্বলতা আছে। এবং সেই দুর্বলতা গুলো আমাদের পক্ষে বের করা সম্ভব নয়। কারণটা হলো এগুলো করতে গেলে লাগবে লয়ার লাগবে। যদিও আমাদের কমিশনের মধ্যে 3 জন এক্সপার্ট ছিলেন, ল এক্সপার্ট ছিলেন। একজন ইন্টারন্যাশনাল লতে এক্সপার্ট আপনার প্রফেসর শরীফ, তারপরে আপনার এডিশনাল আইজিপি ডক্টর আকবর হোসেন এবং মেজর ইকবাল, এরা কিন্তু সবাই আইনজ্ঞ, আমাদের মধ্যে এরা ছিলেন। তারপরে আমরা 2 জন ক্রিমিনাল লতে আমরা এক্সপার্ট তাদেরকে দিয়েছি। এখন এইটাতে যদি আমরা হাত দিতাম তাহলে কিন্তু কেন এই যে স্বরূপটা, কেন ইনকোয়ারি, এই বিদ্রোহ হলো, এই হত্যাকাণ্ড হলো, কারা করলো, দেশি বিদেশি কারা জড়িত, এগুলো কিন্তু আমরা বের করতে পারতাম না। স্যার আমার পর্যবেক্ষণের জায়গাটা ভিন্ন, যে ধরেন আপনাদের রিপোর্টে যখন আসছে যে কিলার গ্রুপের সংখ্যা 20 জনের মতো, এবং তারা বাইরে থেকে একটা গ্রুপ আসছিল এবং তারা হিন্দি ভাষী ছিল, তারা ইংরেজি, হিন্দি এবং হয়তো কলকাতার বাংলায় কথা বলছিল, এই বিষয়গুলো আপনার রিপোর্টে আছে। তো সেই জায়গাটায় ধরেন শত শত মানুষ এখনো জেলে বন্দি বিচারের নামে অবিচার স্যার কখনোই সমর্থন করা যায় না। অর্থাৎ আমি যে পলিসিতে কাজ করি, যে একজন নির্দোষ, একটা দোষী সাজা পেতে পারে, মানে দোষী পার পেয়ে যেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়, এটা হচ্ছে স্যার, এটা আমি মনে করি এটা অলওয়েজ। তো সেই জায়গাটায় স্যার আপনাদের সীমাবদ্ধতা আছে, আপনাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এই জায়গাটায়, বা অনেক ইয়ে ছিল। প্রয়োজনে সেই জায়গাটা যদি থাকতো, প্রয়োজনে কমিশনের সদস্য 8 জনের জায়গায় 16 জন হতো, 16 জনের জায়গায় 15 জন হতো, যে মানে একটা টোটাল কংক্রিট একটা দরকার ছিল। কিন্তু আপনাদের, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এটা ফিল করতেছেন কেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, মানে যেহেতু এটা বিচারাধীন একটা বিষয় এবং শাস্তি হয়ে গেছে, আপনি কি মনে করেন এই শাস্তিগুলো ভুল হয়েছে? আপনাদের রিপোর্টে যখন আপনারা বলছেন যে ফরমাইশি তদন্ত হয়েছে, ধামাচাপা দেওয়া হয়েছে, এটা সরানো হয়েছে, ওইটা সরানো হয়েছে, তো এবং কিলার গ্রুপের সংখ্যা 20, তখন স্যার খুব প্রশ্ন আসে যে এই যে হাসিনার আমলের এই যে 2টো মামলা, এই 2টো মামলায় যারা দণ্ডপ্রাপ্ত, সেটি আসলে আদৌ বিচার হয়েছে কিনা, নাকি এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আঙ্গুলামের যা আছে সব কলা গাছ কেটে ফেলো, এই বনের ভিতর থেকে একটা বাঘ বেরিয়েছিল, গাছ যা আছে সব কেটে ফেলো। নো, আমি ওই গ্রাউন্ডে বলছি। আপনাদের রিপোর্টে আপনারা বলছেন যে এই তদন্তগুলো কিভাবে হয়েছে,
হাসিনার আমলে কিভাবে সত্য চাপা দেওয়া হয়েছে। তো হাসিনার আমলে বিচার তো তাই বলে স্যার সঠিক, আপনি স্যার কিভাবে মনে করছেন যে এই বিচারগুলো ঠিক আছে বা চলছে ঠিক মতো? আচ্ছা, আপনাকে এটা আমি জবাব দেই। আপনি যাদেরকে নির্দোষ বলছেন, নিরীহ বলছেন, তাই তো? আপনি আর আমি কাউকে নিরীহ বলছি না স্যার, আমি বলছি আপনার কথা আপনি বলেছেন নিরীহ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। আমি বলছি যে এই 850 জনের মধ্যে হয়তো 150 জন সরাসরি সম্পৃক্ত এই গিলা গ্রুপের সাথে, এই ষড়যন্ত্রের সাথে। কিন্তু আমরা যে স্টোরি গুলো দেখছি যে ছুটিতে ছিল, বিয়ে করতে গেছে, সে আসছে, তারও 17 বছর ধরে সে জেলে আছে। মানে কোনো কিছুরই কোনো মানে শুনি শুনি মানে মানে গড়ে বিচারটা হয়েছে আর কি, গড়ে বিচারটা। না না, আপনাকে বলি জি, আমরা অনেক বিডিআর সৈনিকের যারা শাস্তি খেয়ে ফিরে এসেছেন তাদের আমরা বক্তব্য নিয়েছি, জবানবন্দি নিয়েছে, আমাদের কাছে আছে। এটা একদিন না একদিন এগুলো বের হবে, তাদের জবানবন্দি রেকর্ড করা আছে। আপনি আশ্চর্য হবেন, পিলখানায় যেদিন হত্যাযজ্ঞ চলছে, একজন সৈনিক বলছে আমি ঘুমাচ্ছিলাম সারা রাত, আমি জানি না কি হয়েছে। আরেকজন সৈনিক বলছে যে আমার যদি ডায়রিয়া হয়েছিল, আমি কিছুই জানি না কি হয়েছে এখানে। আপনি কি গুলির শব্দ শুনে নাই? অনেকবার প্রশ্ন করার পরে বলছে হ্যাঁ একটা দুটা বোধহয় শুনেছি। আপনি ব্যাপারটা বুঝেছেন? এখন আপনার কথাটার জবাব আমি দেই। যখন একটা বিদ্রোহ হয়, সেইখানে যারা বিদ্রোহের বিপক্ষে দাঁড়ায়, এইরকম 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। একজন হলেন সুবেদার নুরুল ইসলাম, তিনি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে এটা ঠিক নয়, এটা তোমরা বন্ধ করো। তাকে শাহাদত শহীদ করে দেওয়া হয়েছে গুলি করে। সেটা আগেই সরকার এটাকে শহীদ হিসেবে গ্রহণ করেছে। এইবার আমরা তদন্ত করতে গিয়ে দেখলাম একজন সৈনিককে বেলট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে এই বিদ্রোহীরা, এবং আরেকজনকে গুলি করেছে। এদেরকে আমরা শহীদ হিসেবে গণ্য করবার জন্য আমরা সুপারিশ করেছি। এখন প্রশ্ন হলো, যেখানে 8-10 হাজার 7 থেকে 8 হাজারের মতো সৈনিক ওই পিলখানা ছিল যখন বিদ্রোহটা হয়, এর বাইরে একটা সৈনিককে আমরা পাইনি যারা রুখে দাঁড়িয়েছে এই বিদ্রোহের বিরুদ্ধে। আপনি বলেন যে 20 জন ঠিক আছে, কিলার গ্রুপ আসছিল, ওর সঙ্গে আরো 20 জন সৈনিক বিডিআর যোগ হয়ে 40 জন মিলে এই অফিসারদেরকে হত্যা করেছে। আপনি একটা সৈনিককে দেখেন যে এই হত্যাকারীদেরকে প্রতিরোধ করবার জন্য অফিসারদের পক্ষে হয়ে দাঁড়িয়েছিল, হাতিয়ার নিয়ে, তাদের কাছে হাতিয়ার ছিল। তার মানে ওই সময় 7 থেকে 8 হাজার সৈনিক যারা ওখানে ছিল, তারা কেউ রেজিস্ট করেনি। যে 3 জন করেছে, 3 জন প্রাণ দিয়েছে। তাহলে এদেরকে আপনি নির্দোষ বলবেন কি করে? না কিন্তু ধরেন স্যার, আমরা যেটা আপনাদের রিপোর্ট এবং বিভিন্ন সময় যে রিপোর্ট আমরা দেখলাম যে অস্ত্র তাদের হাতে ছিল না, অস্ত্র তারা হচ্ছে দরবার হলের পরে যে কোড ভেঙে তাদের বিদ্রোহীরা অস্ত্র নিয়েছে। নর্মাল সৈনিকদের কাছে কিছু অস্ত্র থাকে অলওয়েজ, তারা তো ক্যারি করে না, এটা কোথায় থাকে। এবং অধিকাংশই ধরেন স্যার ঢাকার বাইরে থেকে আসা, কিন্তু ওই যে বিডিআর সপ্তাহ উপলক্ষে। তো যাই হোক, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যেখানে বলছেন যে তদন্ত হয়েছে, ফরমাইশি অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে, সেই জায়গাটি আরেকটু সুনির্দিষ্ট ভাবে আপনারা যদি বলতেন যে এই সাজার যেগুলো আছে এগুলো দণ্ড স্থগিত রেখে পুনরায় তদন্ত করা হোক, স্পেসিফিক এই যে কয়জন এখনো বন্দী আছে তাদের ব্যাপারটা। যেহেতু এটা মোটামুটি স্যার বড় থেকে ছোট হইতে হইতে একটা জায়গায় এসে পড়ছে। এখন ধরেন বিডিআর এর যারা সাজা খেটে বের হয়ে গেছে, যারা বেকসুর খালাস হয়েছে, এরকম অনেকেই সাক্ষ্য দিতে পারবে যে আদৌ সে অভিযুক্ত কিনা, আদৌ সে অপরাধী কিনা, সেগুলো হয়তো যাচাই করা সম্ভব এই মুহূর্তে। আপনাকে আমি আপনাকে বললাম যে আমরা অনেক সৈনিকের বক্তব্য নিয়েছি, কেউ বলেনি যে আমি দোষী, কাউকে দোষ করতে দেখেছে বলেনি, কাউকে গুলি করতে দেখেছে বলেনি, কাউকে খুন হতে দেখেছে বলেনি, বের করতে পারিনি। আমরা ভলেন্টিয়ার হয়ে সাক্ষী দিতে আসছে। স্যার আমরা অনেক বিষয় জানি, আমরা তদন্ত দিব। সে 10 জন 15 জন 20 জন মিলে একসঙ্গে আসছে। আমি আপনারা আসেন, বলেন ওই একই কথা, আমরা তাকে রিক্সা ফিরে পাবো? আমরা তো স্যার নির্দোষ, আমরা স্যার কিছুই জানি না। তারপরে পিলখানে ছিলেন, বলে স্যার আমি ঘুমাচ্ছিলাম, আমার স্যার ডায়রি হয়েছিল স্যার, আমি তো ওই বাথরুমে গেছি আর আসছি, আমি গুলির শব্দ অন্য কিছু শুনে, ঘরের মধ্যে তো এগুলো শোনা যায় না। আমরা তো, আপনি কি গুলি করতে দেখেছেন? না স্যার, কাউকে গুলি করতে দেখিনি। এই সবারই বক্তব্য একই রকম। না, আমি আপনার সঙ্গে একমত, আমি আপনার এই কথাকে ডিসজন করছি না, আমি অবশ্যই তারপরে আমরা জেলখানায় পাঠিয়েছি। এই যে 139 জন যে আপনার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে, এদের অনেকে যাদের আমাদের প্রয়োজন মনে করেছে আর কি, অনেকেরই আমরা সাক্ষ্য নিয়েছি, এবং অনেকে তাদের দোষ স্বীকার করে ওখানে আছেন। এটা এমন যে নয় যে না তারা দোষ স্বীকার করেছে, অনেকেই করেছে। তো আমার প্রশ্ন হলো, যখন একটা ষড়যন্ত্র হচ্ছে, ওখানে 8 হাজার সৈনিক সবাই ষড়যন্ত্রে জড়িত থাকবে তা তো নয়, কিন্তু কেউ রেজিস্ট করেনি, কেউ রেজিস্ট করে নাই। যদি এরা রেজিস্ট করতো তাহলে এই অফিসারদের তো নিহত হওয়ার কথা নয়, করে নাই। তো যেহেতু করে নাই, তার দোষী সবাই। আপনি কাউকে বলতে পারবেন না সে দোষী নয়। কেন সে রেজিস্ট করে? যে 3 জন করেছে, তাকে হত্যা করেছে। তাহলে আপনি কি বলবেন? এদের কি বেনিফিট ডাউট আপনি দিতে পারেন? বলে আমি বেনিফিট ডাউট দিচ্ছি না। এবং স্যার ধরেন আমি বলছি যে ন্যায় বিচারের প্রশ্ন, ন্যায় বিচারের জায়গায় কোনো আবেগের জায়গা নেই, ন্যায় বিচারের জায়গায় কোনো ক্ষোভের জায়গা নেই। ন্যায় বিচারই, এবং এটাই প্রতিষ্ঠিত হতে হবে ইন এভরি অ্যাসপেক্ট। সেই জায়গাটাতে আমি কথা বলছি। আমার কোনো অনুরাগ বা বিরাট নাই, সেটা আমিও বলছি না, সেটা আমি ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা। এখন ধরেন বিডিআর যদি রেজিস্ট না করে, ব্রাদার ইন আর্মস যাদেরকে বলা হচ্ছে, সে আর্মি অফিসারদেরকে রেজিস্ট করছিল। এইটাই আমরা তদন্ত করেছি, এইটাই তদন্ত করেছি এবং 130 জন আর্মি অফিসারের সাক্ষ্য আমরা নিয়েছি, কাউকে বাদ রাখিনি।
এক্স আর্মি চিফ, এক্স নেভি চিফ, এক্স নৌবাহিনী প্রধান, মানে বিমান বাহিনী প্রধান, কাউকে আমরা ছাড় দিই। সবাই আমরা স্টেটমেন্ট নিয়েছি। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি খবর পেয়েছেন, এবং এর মধ্যে অনেকেই আমরা দায়ী করেছি। আমরা তো এইটাই করছি, যেটা আপনি শেষে বললেন, এইটাই তো আমরা তদন্ত করেছি যে কেন এই বিদ্রোহ দমন করা যায়নি, কেন এই 57 জন অফিসার প্রাণ দিল, কেন তাদের পরিবার নিগৃহীত হলো। স্যার আপনি একজন মেজর জেনারেল, ধরেন স্যার আমি 57 জন অফিসারকে যারা হত্যা করলো আমি তাদেরকে রক্ষা করতে পারলাম না, আমি করি নাই। আমি আর্মির ল যেটা, মানে আমার একজন সৈনিককে গুলি করে মেরে ফেলার পরে ওয়ার ডিক্লেয়ার হয়ে গেছে, আমি সেখানেও রেজিস্ট করি না, আমি বসে আছি কথিত আদেশের জন্য। তো সেই জায়গাটায় ধরেন আপনাদের রিপোর্টে আমি কিন্তু এই যে ধরেন এই যে কমান্ড ফেলিওর, মিলিটারি যে কমান্ড ফেলিওর, সেটা নিয়ে আপনারা কিন্তু খুব বেশি আগান নাই। খুব সুনির্দিষ্ট ভাবে ধরেন এটা তো আমাদের সেনাবাহিনীর স্বার্থের প্রয়োজন ছিল, যে একটা এই যে সুপ্রিম একটা মিলিটারি কমান্ড ফেলিওর। এবং আপনি দেখেন স্যার যে কি পরিমাণ একটা ভেগ টার্ম, যে ইন্ডিয়া বাংলাদেশে ঢুকে যাবে, এবং 71 সালে তো তারা বের হয়ে গেছিল, তারা আজ ফেরত যাবে না। তাই স্যার এখন বলুক না যে নির্বাচন যদি হয় তাহলে ইন্ডিয়ান আর্মি ঢুকবে আর বাংলাদেশ থেকে যাবে না, সেনাবাহিনী বেড়ে গেছে। স্যার আমি স্যার সেনাবাহিনীর অবস্থাটা একটু বুঝতে চাচ্ছি যে আপনার পর্যবেক্ষণ কি? এই যে আমরা যে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের গর্বের সেনাবাহিনী, সেই সেনাবাহিনী ইন্ডিয়া বললো যে আমি কিন্তু দেশে ঢুকে যাবো, ইজ ইট পসিবল? এভাবে আপনি করবেন? আপনি তখন রক্ষা করতে পারেন নাই, আপনি পরবর্তী 15টা বছরে খুনিদেরকে আপনি জেনে শুনে স্যালিউট দিয়ে গেছেন, জেনে শুনে আপনি খুনিদেরকে দেশ থেকে পালানো করেন। আপনি কথা বলি, আপনি সেনাবাহিনীকে এট লার্জ আপনি দায়ী করতে পারেন না, স্যার। এটা একটা অংশ, যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। স্যার আমি 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 দুঃখিত যে আমি আপনি বুঝাতে পারছি না। আমি সেনাবাহিনী ডাজন্ট মিন যে ফুল সেনাবাহিনী। সেনাবাহিনী মিনস হচ্ছে সেই 15 থেকে 25 জন, কিন্তু তারা তো সেনাবাহিনীকেই, দায়টা তো পুরো সেনাবাহিনীর উপর যাচ্ছে স্যার। আপনি দেখেন যে আমাদের তদন্তে আমরা সেখানে কোনো ঘাটতি দেখেছি নাকি, সেটা যদি আপনি আপনার কাছে থাকে যে না আমরা যে জেনেও তদন্তে ঘাটতি করেছি, সেটা আপনি আমাকে বলেন। আমি স্যার জানতে চাচ্ছিলাম যে স্যার এই যে ধরেন সুপ্রিম যে মানে আর্মির যে কমান্ড ফেলিয়ারটা, এই ফেলিয়ারটার জায়গাটায় আপনারা ধরেন সিনিয়র জামালি সাহেব আছেন, তখন সিজিএস সবাইকে একুশ করেছি আমরা, সিনিয়র জামালি 21 তাকে একুশ করা হয়েছে, সেনাবাহিনীকে একুশ করা হয়েছে। জায়গাটা স্যার একটু সফট মনে হচ্ছে আমার কাছে, মানে একটু অনেকটা সফট। এটা আপনি হয়তো সফট মনে করতে পারেন, কিন্তু আমরা যেভাবে যে আইনে তারা পড়ে, যে বিষয়গুলোর উপরে তারা পড়ে, সেগুলো আমরা সব মেনশন করেছি স্যার। কিন্তু আপনারা তো স্যার চাইলে আর্মি অ্যাক্ট এবং সিআরপিসির ধারা উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন, কিন্তু সেটা না করে আমরা শুনেন, এটা আমরা ওখানে বলেছি যে এটা সামরিক সমস্যা ছিল। আপনি দেখেন বিভিন্ন জায়গায় বলা আছে এটাকে পলিটিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে, এবং সেটা ভুল হয়েছে, এবং এই ভুলের খেসারত হিসেবে 57 জন অফিসার প্রাণ দিয়েছেন। বুঝছেন আপনি? আমরা কোথাও কোনো ঘাটতি রাখিনি। আমরা এটাও বলেছি যে এটা মিলিটারি সলভ হবে, কিন্তু এটা সলভ করা হয়নি। এটা মিলিটারিলি সলভ করা হয়নি, এবং হয়নি বলে আমরা বলেছি প্রচলিত আইনে, সেই প্রচলিত আইন, দেশের সামরিক আইন, দেশের যে সিভিল ল আছে, আইসিটিতে যে বিচার হচ্ছে, বা প্রচলিত যে আইন, সেই আইনে তাদের বিচার করতে হবে। ধরেন শুধু তাই নয় স্যার, 57 জন অফিসার তো না, পরবর্তীতে তাপসের এই হত্যা মামলার নামে, তাপসের মারা চেষ্টার নামে 5 জন বেস্ট অফিসারকে সেনাবাহিনীর লোকজন নির্যাতন করছে, সেনা কর্মকর্তাকে টর্চার করছে, মানে আয়না ঘরে রাখছে, 5 বছর জেলে রাখছে। তো সেটা মানে আমি স্যার আসলে হিসাব মিলাইতে পারি। আপনাকে বলি আপনার ইনফরমেশন বলি, আমরা এই তদন্তটা চুলচেরা ভাবে করেছি, একজনকে বাদ রাখা হয়নি। আমি যে ইনভেস্টিগেশন করেছে, যে কোর্ট মার্শালে ছিল, যে প্রেসিডেন্ট ছিল, যে ওই অফিসারদেরকে নিয়ে গেছে বিভিন্ন জায়গায়, সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। কেউ বলতে পারবে না যে আমি আইনের বাইরে, এবং এই অফিসারদেরকে পুনর্বাসন করার জন্য আমরা সুপারিশ করেছি। কেউ বলতে পারবে না যে আমরা কাউকে বাদ দিয়েছি। ইভেন তাপসকেও আমরা বলেছি যে সে মাস্টারমাইন্ড। আমরা কিন্তু কাউকে বাদ রাখিনি, সবার জন্য কিন্তু আমরা সুপারিশ করেছি। তবে স্যার ধরেন মানে আমি তো একজন সাধারণ মানুষ, সিভিলিয়ান, আপনাদের এইসব বুঝি কম। তবে স্যার ধরেন আর্মির যে মরাল যে জায়গাটা, সেটা অনেক ডাউন করে ফেলছে শেখ হাসিনা। সেই জাতীয় কোনো সুপারিশ নাই যে ধরেন আমি আমার 57 জন অফিসারকে রক্ষা করতে পারি নাই। শেখ হাসিনার ব্যাপারে পেপারটা যদি আপনার হাতে থাকতে রেডি দাও, তারপরে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আপনি পড়েন, সবার জন্য পড়েন। আমি যেটা বলছি ইন জেনারেল, আর্মির যে মরাল যে জায়গাটা, আমাদের 57 জন অফিসারকে হত্যা করার পরে আমি আরো 5 জন অফিসারকে ফাঁসাই দিলাম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে, আমি খুনিদেরকে স্যালিউট দিয়ে গেলাম। আমি জানি মানে আর্মি অফিসাররা সবাই জানে, আমরা যেহেতু জানি এই গত 10 বছর ধরে যে কারা কারা যুক্ত, এই জন্য যারা এগুলোর সঙ্গে জড়িত কেউ শাস্তির বাইরে নাই। আপনি একটা লোককে বের করেন যে এই শাস্তির বাইরে কেন বলেন আপনি? আমরা বরং বেনিফিট অফ ডাউট অনেককে দিয়েছি, কিন্তু শাস্তির বাইরে কাউকে রাখা হয়নি। হ্যাঁ, না শাস্তির বাইরে আপনি কাউকে রাখেন নাই। এবং মানে এটা আমাদের জায়গা আর কি স্যার, আমাদের জায়গা হচ্ছে যে আমরা স্যার আরো কড়া কিছু হয়তো মনে মনে চাই যে আরো কড়া ভাবে আসুক,
যে আপনি সুনির্দিষ্টভাবে বলেন যে একে এই সামরিক আইন অনুযায়ী বা এই সিআরপিসির এটা অনুযায়ী তাকে বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হোক, সে সরাসরি আমরা কমিশনে বসে বলি আপনাকে আমি, আমরা কমিশনে বসে আমাদের যে 3 জন এক্সপার্ট আছে আইনের, তাদের সঙ্গে বসে আমরা আলোচনা করেছি যে এটা যদি আমরা একবার স্পেসিফাই করে দেই যে তাকে কোন আইনে বিচার করতে হবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আসলে ধোপে হয়তো টিকতো না। কেননা আমরা শুধু আমাদেরকে বলা হয়েছে যে ইনভেস্টিগেশন করে যারা যারা দোষী তাদের ব্যাপারে আমাদের সুপারিশ করার, ইভেন সুপারিশটাও ওইভাবে কিন্তু বলা নাই। আপনি দেখেন পড়ে দেখেন, নাই। কিন্তু আমি ওটাকে এনশিওর করেছি যে আমরা সুপারিশ করবো। স্যার আপনি কি মনে করেন যে যেটা আমি বলছিলাম যে আপনাদেরকে এই কমিশনকে আসলে স্বাধীন তদন্ত কমিশন বলে হাতটা বেঁধে দেওয়া হয়েছে? না, আমি আপনাকে বলি, আমি একজন মুসলমান হিসেবে আল্লাহকে হাজির নাজির জেনে বলি, আমি যা করতে চেয়েছি আমি সেটা আমি করেছি। এবং আমার যে আরো যে 7 জন মেম্বার ছিলেন তাদেরকে খোলা হাতে আমি ছেড়ে দিয়েছিলাম যে তারা যেভাবে খুশি অগ্রসর হতে পারে, এবং কোথাও আমি কোনো রেস্ট্রিকশন দেয়নি, এবং আমার উপরও কারো কোনো রেস্ট্রিকশন ছিল না। তো কাজে আমরা এটাই বলেছি, যেমন দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেনাবাহিনীকে দুর্বল করা, দেশকে দুর্বল করা, তারপরে বলেছে যে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি। আপনি পড়ে দেখেন, দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি, এইটা সিভিলও করতে পারে, মিলিটারিও করতে পারে। এটা আমরা ডেলিভারেশন করেছি অনেক। এখন আমি যদি বলে দেয় যে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হোক, ওটা তো স্যার আপনি বলতে পারেন না স্যার, ওটা তো আদালত ছেড়ে দিয়েছে। আমরা বলছি যে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি এবং কি অপরাধ করেছে সেই অপরাধগুলোকে আমরা চিহ্নিত করে দিয়েছি, মানে আমাদের দেশে করে দিয়েছে। স্যার আপনাদের তদন্ত রিপোর্টে স্যার ভারতের বিষয়টা একেবারে সুনির্দিষ্টভাবে এসেছে যে ভারতের সাথে যুক্ত। তো এখন স্যার ধরেন আমরা লক্ষ্য করছিলাম যে এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, মানে তারা অনেকটা মুখে কলু পেটে বসে আছে। তো এখন যেহেতু স্যার একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্টারফেয়ারেন্স ছিল এই 57 জন সেনা কর্মকর্তা হত্যায় বাংলাদেশের ভেতরে তাদের এজেন্ট পাঠিয়ে বা কমান্ডো পাঠিয়ে, তো এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কিভাবে নিতে পারি বা এটা আন্তর্জাতিক আদালতে এই সংক্রান্ত কোনো সুপারিশ কিন্তু আমি লক্ষ্য করি না, আমি জানি না। এটা আছে, ভারত কিভাবে জড়িত যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো। আর আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে। আমরা প্রথমে একটা রিকমেন্ড করতে চেয়েছিলাম, সেটা হলো যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটার ব্যবস্থা নাও। পরে আমি নিজেই বলেছি যে না, আমাদেরকে সরকারকে বলতে হবে, এবং সরকার যেভাবে চায় সেভাবে করতে পারবে। এবং আন্তর্জাতিক আদালতে যদি সরকার যেতে চায় যাবে, আমরা কিন্তু সেটা সরকারের উপরে ছেড়ে দিয়েছি, ভারতের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আমি তো আর দেশবাসীর উপর ছেড়ে দিতে পারবো না, দিতে হবে সরকারের উপরে। আমি সরকারকে বলেছি যে সরকার যেভাবে চায় সরকার সেভাবে ব্যবস্থা নেবে। এখন স্যার ফর দ্য ফিউচার বাংলাদেশ আপনি কি মনে করেন, মানে এই জায়গাটা আমরা কি করতে পারি, যেহেতু আপনি এখানে কাজ করছেন, আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক আইন বা সবকিছু মিলিয়ে এই যে ইন্টারভেনশন, এটা থেকে আমরা কিভাবে আমাদের দেশকে রক্ষা করতে পারি? আপনার দেখেন, আমি ওই চেয়ারে বসে প্রথম যে জিনিসটা রিয়েলাইজ করেছি, আমার মেম্বার যারা ছিলেন তাদেরকে বলেছি, আপনাকেও আজকে বলি, আমি ওখানে বসে যে জিনিসটা আমি রিয়েলাইজ করেছি সেটা হলো যে পলাশির পুনরাবৃত্তি হয়েছে পিলখানায়। পলাশি যে 1757 খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে নবাবের সৈনিকরা দাঁড়িয়ে থাকলো, আর এই 300 সৈনিক নিয়ে প্লাস মাইনাস লর্ড ক্লাইভ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে নিল। 1000 গুণ বেশি শক্তি নিয়ে আমাদের আর্মি চারিদিকে দাঁড়িয়ে থাকলো 2 দিন 2 রাত, 25, 24 এবং 25, মানে 25 এবং 26 ফেব্রুয়ারি। এরা একটা ইউনিট যদি ঢুকতো, একটা যে র্যাব প্রথমে পৌঁছে গেছিল 300 সৈনিক নিয়ে, তারা যদি ঢুকতো, এবং র্যাবের ম্যান্ডেট আছে ঢুকবার, কিন্তু তারা ঢোকেনি, তাদের এডিজি নাকি বলে দিয়েছে যে ঢোকা চলবে না। এখন আমার প্রশ্ন হলো, অফিসাররা কমান্ড করে সৈনিকদেরকে, তো বিডিআর ওই সময় সৈনিকদেরকে কমান্ড করার জন্য কোনো অফিসার ছিল না। তাদের একদিক থেকে যদি আর্মি ঢুকতো, তাহলে ওদিক থেকে অন্য দিক থেকে কিন্তু এই সৈনিকরা সব পালিয়ে যেত। কিন্তু সেখানে আমরা দেখলাম যে কেউ ঢুকলো না, এবং যেভাবে তারা অত্যাচার করতে চেয়েছে এই আমাদের অফিসারদের উপরে এবং তার পরিবারদের উপরে, সেভাবে তারা অত্যাচার করেছে। এইটাই হলো ষড়যন্ত্র, এইটাই ষড়যন্ত্র করেছে। তো আমি বলেছি, যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয়, তাহলে ভবিষ্যতে সারা বাংলাদেশ পলাশি হবে, পিলখানা হবে। আমাদের সৈন্যবাহিনী দাঁড়িয়ে থাকবে, আর বিদেশি শক্তি এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে। কাজে দেশবাসীকে আমি আজকে আহ্বান জানাবো, আপনারা রাস্তায় নামেন, এই সরকার হোক বা পরবর্তী সরকার হোক, বিচার করতে বলেন যদি বাংলাদেশ স্বাধীন দেখতে চান। আমি ওখানে বসে আমার যারা কমিশনের মেম্বার ছিলেন, সম্মানিত মেম্বার ছিলেন, তাদেরকে বলেছি, আমাদের এই 8 জনের উপরে নির্ভর করতেছে ভবিষ্যতে বাংলাদেশ স্বাধীন থাকবে কি থাকবে না। আমরা যদি ফেল করে যাই, এই জন্য আপনি দেখবেন আমরা কাউকে ছাড় দিইনি। এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই সরকারকে যে আমাদের এই তদন্ত প্রতিবেদন স্টাডি করবার জন্য একটা এক্সপার্ট কমিটি গঠন করা হোক, যেটা আপনি বলছেন, যে এক্সপার্ট কমিটি গঠন করা হোক। সেখানে সুপ্রিম কোর্টের আইনজ্ঞ থাকবে, অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, সেখানে সেনাবাহিনীর লোক থাকবে, সেখানে সিভিল সোসাইটির লোক থাকবে, আমাদের কমিশনেরও হয়তো 1-2 জন সদস্য সেখানে থাকতে পারে। এই নিয়ে আপনার সেনাবাহিনীর যারা সার্ভিং অফিসার আছে তারাও থাকতে পারে, নিয়ে রিটায়ার্ড অফিসার থাকতে পারে। একটা এক্সপার্ট কমিটি করে শুধু যে আমরা যাদেরকে সুপারিশ করেছি তা নয়, ফাইন্ডিংসে যাদের নাম আসছে, আরো যদি নাম আসে, আমি বলবো তারা আরো রিকমেন্ড করতে পারেন।
পরিস্থিতিটাকে বড় করার জন্য। কাজেই কারণটা হলো যে এটার উপর নির্ভর করছে ভবিষ্যতে আমরা স্বাধীন থাকবো কি থাকবো না। কারণ আমরা যদি এখানে ফেল করে যাই তাহলে সারা বাংলাদেশ কিন্তু পলাশি হয়ে যাবে, সারা বাংলাদেশ পিলখানা হবে। আমাদের আর্মি দাঁড়িয়ে থাকবে, নেভি এয়ারফোর্স দাঁড়িয়ে থাকবে, র্যাব দাঁড়িয়ে থাকবে, পুলিশ দাঁড়িয়ে থাকবে, বিজিবি দাঁড়িয়ে থাকবে এবং পার্শ্ববর্তী দেশ এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে। আমি এটা বলেছি, আমি জাতিকে আহ্বান জানাচ্ছি, এখন আমি বলছি যে আপনাদেরকে রাস্তায় নামতে হবে যদি আপনাদের প্রজন্মের জন্য দেশকে আপনি স্বাধীন রাখতে চান। কেন শত্রুরা ওখানে প্রথম এক্সপেরিমেন্ট করেছে যে বাংলাদেশ স্বাধীনতা হরণ করা যায় কিনা, সেখানে তারা সাকসেসফুল হয়েছে। এরপরে সমস্ত দেশের স্বাধীনতা হরণ করে দেবে। স্যার আমি স্যার আরেকটা বিষয় একটু বলি যে ধরেন স্যার আপনাদের রিপোর্টে ধরেন আমরা দেখলাম যে ধরেন অনেকে আছে, যেমন র্যাবের তৎকালীন প্রধান রেজানুর খান, যিনি তখন বোধহয় কর্নেল ছিলেন, পরে মেজর জেনারেল হয়ে গেছে। তেমনি ধরেন স্যার পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল সে সময়কার সালেউদ্দিন বা যারা সে সময় ফিল্ডে ছিল, তারা প্রত্যেকে কিন্তু স্যার ধরেন পুরস্কার হিসেবে 2-3 ধাপ লাভ দিয়ে প্রমোশন পেয়ে ভালোভাবে। তো আপনারা কি স্যার চাইলে এই যে ধরেন ভাইয়ের রক্তের বিনিময়ে বা এই যে বিশ্বাসঘাতকতার বিনিময়ে যারা প্রমোটেড, যারা সুবিধা পেয়েছে, তাদের পদ অবনতি করার জন্য তো আপনারা সুপারিশ করতে পারতেন। মানে এটা হলো মানে আমরা স্পেসিফিক মানে কোন স্পেসিফিকেশনে যাইনি, স্পেসিফিক শাস্তি দেওয়া যে ওর পদোন্নতি করা হোক, 10 বছরের কারাদণ্ড দেওয়া হোক, আমরা সেটা বলিনি। আমরা বলছি প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি সবার জন্য। আমরা কি বলেছি? প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি তার জন্য নিশ্চিত করা হোক। আপনারা এই জাতীয় বিষয়টা আনতে পারতেন, তাইলে স্যার অনেকে ভবিষ্যতে অনেকে সতর্ক হইতো যে এখন হয়তো আমি মেজর জেনারেল হয়ে যাবো, নেমে আসবো। এটা হলো ডিসিশনের ব্যাপার, এটা ডিসিশনের ব্যাপার। কারণ পুরো আমি তো একাই নই, পুরো কমিটিতে আরো 7 জন ছিলেন, সবাই মিলে, এবং আমি নিজে আইনজ্ঞ নই, অন্য আরো 3 জন আইনজ্ঞ ছিলেন। তারা সবাই এটা বললেন যে স্যার আমরা আইনের উপরে ছেড়ে দিই, এবং যখন এদের বিচার শুরু হবে, এই শুধু এগুলোর নয়, আমরা যে চার্জে তাদেরকে আমরা দোষী সাব্যস্ত করলাম, এর বাইরেও আরো অনেক চার্জ তাদের বিরুদ্ধে আসবে, কোর্ট আনতে পারে। তো তখন আমি বললাম যে তাহলে আমরা এটাই করি যে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হোক। যেমন মনে করেন ষড়যন্ত্র, এর শাস্তি তো যাবজ্জীবন কারাদণ্ড। এরকম অনেককে আমরা ষড়যন্ত্র করতে আমরা সম্পৃক্ত পেয়েছি। তো এই জন্য আমি বলি যে একটা এক্সপার্ট কমিটি গঠন করে এটাকে পুনর্মূল্যায়ন করা। আমরা যে রিকমেন্ডেশন দিয়েছি এটাই যে একেবারে শেষ কথা, এটা তো শেষ কথা হওয়া উচিত নয়। আমি তো পরিধি বাড়াতে বলছি। স্যার স্যার আপনি যে রিকমেন্ডেশন গুলো দিয়েছেন, আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট রিকমেন্ডেশনস, কিন্তু আমার ইয়েটা হচ্ছে যে সেটা আরেকটু কেন করা হলো না, সেটা আরেকটু কেন স্পেসিফিক হলো না, সেটা নিয়ে স্যার আমার বিষয় আছে। আমরা স্পেসিফিক করিনি, কারণটা হলো যে এটা যে বিচারিক কোর্ট যে যখন মামলাগুলো উঠবে তখন বিচারিক কোর্ট সেটাকে দেখবেন। আমাদের এই রিকমেন্ডেশন গুলো এটা কোর্টকে হেল্প করবার জন্য, যে আমরা কষ্ট করে তাদেরকে দায়ী যে দায়ী তাদেরকে আমরা বের করেছি। তো প্রচলিত আইনে যখন বিচার শুরু হবে তখন এটা নয়, আরো অনেক বিষয় হয়তো তারা জড়িত হয়ে পড়বে। অনেক সাক্ষী হয়তো আরো অন্য রকমেরও সাক্ষী দিতে পারেন, যেটা আমাদের কাছে দিয়েছেন তারপরেও আরো সাক্ষী হয়তো ওই সময় মনে ছিল না বা দিতে পারেন নাই, বা কোনো দলিল দস্তাবেজ ছিল না বলে দিতে পারেনি, তখন সেগুলো কোর্টে হাজির হবে, সেগুলো হবে। আর তাছাড়া আপনারাও তো বাইরে আছেন, বাইরে যারা আপনারা ইউটিউবার আছেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা দেখছেন, আপনারাও তো সেখান থেকে ফিডব্যাক দেবেন। তো আমি অসুবিধা নেই ইনশাল্লাহ। তো আমার স্যার আরেকটা বিষয় হচ্ছে যে স্যার ধরেন এই যে এই মুহূর্তে ধরেন জেলে আছে কর্নেল ফারুক খান, জিয়াউল হাসান, যাকে আপনারা বলছেন যে সাক্ষীদেরকে গুম এবং হত্যার অভিযুক্ত, তারপরে মাহবুব আরা গিনি, তাদের সঙ্গে কি আপনারা কথা বলেছিলেন? তাদেরকে কথা বলা হয়েছে, জি 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 সবাই যাদের আমরা দোষী সাব্যস্ত করেছি তাদের সবার সঙ্গে আপনার যোগাযোগ করা হয়েছে। মানে 1-এর অধিক সাক্ষী আছে, শুধু একজন সাক্ষী নয়। হয়তো প্রশ্ন কেউ করতে পারে যে একজন সাক্ষীর উপর ভিত্তি করে আপনি মতামত দিলেন, নয়, 1-এর অধিক সাক্ষী তাদের সম্পর্কে পাওয়া হয়েছে। তারপরে আমরা আমাদের মতামত ঠিক করেছি। আমি আবার আপনাকে বলি আপনার মাধ্যমে, যখন বিচার শুরু হবে তখন আরো অনেক বিষয়, বড় বড় বিষয় আছে, হয়তো আমাদের কাছে সেগুলো রিভিলও হয়তো হয়নি, সেগুলো বিষয় সামনে আসবে। আপনারা তো আসেনি, আপনারা তো ইনভেস্টিগেশন করবেন, এবং ওই তদন্ত রিপোর্টগুলোর উপর যখন এটা পাবলিক হয়ে যাবে, সরকার করবে, তখন কিন্তু আরো অনেক এক্সপার্ট আছেন বাংলাদেশে, অনেক মানুষ বাংলাদেশে আছে যারা আমাদের সাথে অনেক বেশি জানেন এইসব বিষয়, সেগুলো সামনে আসবে। সেগুলো তখন এইগুলোর সঙ্গে তখন জড়িত হবে। আমি আশা করি তারা সাক্ষী দিতে কুণ্ঠবোধ করবেন না। মানে আমরা যতটুকু পেরেছি আমরা করেছি, এরপরে এই জাতির উপরে এটা আমরা ছেড়ে দিলাম। জাতি, সরকার, আপনারা যারা আছেন, কনসাস যারা আছেন, সোসাইটি, তারা এটা দেখবে। কারণটা হলো এটার সঙ্গে আমাদের ভবিষ্যৎ স্বাধীনতা জড়িত। আমরা যদি ফেল করে যাই এই বিচার করার, তাহলে আমাদের স্বাধীনতা থাকবে না। আমি এটা ভবিষ্যৎবাণী করে গেলাম। আমাদের আমি স্যার আপনার সাথে একমত। তবে স্যার ধরেন আপনারা বেশ কয়েকজন এর ব্যাপারে সুপারিশ করেছেন যে তাদের যেন মানে রিইনস্টেট তো ঠিক না, তাদের যেন মানে ইয়ে করা হয় আর কি, পুনর্বাসন বা পুনরায় তাদেরকে যেন ইয়ে করা হয়, সম্মানিত করা হয়। কিন্তু স্যার ধরেন সেই সংখ্যাটা খুব কম। কারণ পিলখানায় স্যার ধরেন হাসিনার সামনে প্রতিবাদ করে বা পরবর্তী সময়ে যারা এগুলো নিয়ে কথা বলেছে বিভিন্ন জায়গায়, এরকম প্রায় 100-150 অফিসারকে বিভিন্ন অজুহাতে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে নানা অভিযোগে, মানে ফালতু সব অভিযোগ এনে। তো তাদের ব্যাপারে স্যার আপনাদের সুনির্দিষ্ট তেমন কিছু রিপোর্টে আমরা পাই নাই স্যার। এটা আপনার ওই আর্মিতেই একটা প্রথমে কমিটি গঠন করা হয়েছিল, যেখানে আমিও ছিলাম।
মানে আমি 2001 সালে আমাকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। যে আপনি আছেন। জি 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 জি, জি। তারপর তো সেটা এই অফিসার গুলোকে সেখানে ইনক্লুড করা হয়েছে আর কি, তাদেরকে পুরস্কৃত করবার জন্য। তো ওটা পরে বাদ পড়ে যায়। বাদ পড়ে যাওয়ার পরে জেনারেল হাফিজ জাতীয় বিশেষ সহকারী আপনার প্রধান উপদেষ্টা, তার সভাপতিত্বে একটা কমিটি হয়েছে এবং তারা রিপোর্ট সাবমিট করেছে। স্যার এটা তো আপনি আপনি জানেন স্যার, আপনি বলবেন কিনা আমি জানি না, জেনারেল হাফিজ ভার্সাস বর্তমান সেনা নেতৃত্ব তো একটা দ্বন্দ্ব আছেই স্যার। এটার কোনো কারণ আমি বুঝি না যে সেনাবাহিনীতে ভাই আপনি সেনাবাহিনীর অফিসার, ব্রাদার ইন আর্মস, সারাটা জীবন দেখে আসছি কি এখন দেখতেছি কি স্যার, মানে এখনো স্যার ধরেন হাসিনার ভূত আছে। তো এদের ব্যাপারে স্যার এই জন্যই বললাম যে আপনারা যদি একটু সুনির্দিষ্টভাবে বলতে পারতেন, বলতেন যে যারা এই ঘটনার প্রতিবাদ করে বা এই ঘটনা নিয়ে কথা বলে বা লিখে যাদের চাকরি গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারটা বিবেচনার জায়গাটা আপনাদের রিপোর্টে থাকলে আমার মনে হয়। ওটা আমরা জানি বলে আর নতুন করে ওখানে বলতে যাইনি, আবার বলে গিয়ে কোন কোন ঝামেলা সৃষ্টি হয়ে যায়, তখন দেখা গেল ওইটা হ্যাং হয়ে গেছে। কেন প্রথমে তো যাদেরকে করা হয়েছিল সেটা তো হ্যাং হয়ে গেল, তিনি চিফ ওখানে ছিলেন এবং ওই শাহিন, লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে দিয়ে কমিটি করা হয়েছে। আমি সেখানে গিয়ে বক্তব্য উপস্থাপন করেছিলাম আমার, কিন্তু পরে তো ওইটা হলো না। তারপর আরেকটা করা হলো যেটা 2009 সাল থেকে। আমি জেনারেল হাফিজকে নিজে জিজ্ঞেস করেছি যে তোমরা এটা আমাকে বাদ দিলে কেন? বলেন স্যার আমরা 2009 থেকে সরকার সিভিল প্রশাসনের ক্ষেত্রে করেছে, এটা আমাদের আর্মির ক্ষেত্রে হবে। আমি ঠিক আছে করো, অসুবিধা নেই। তো ওটা তার আমরা হস্তক্ষেপ করিনি, কারণটা হলো আমরা বলতে গেলে আবার সেখানে গিয়ে কোন আবার সৃষ্টি হয়ে যায়, জট বেঁধে যায়, আর আমরা ওটা বলিনি। তবে যারা জড়িত ছিল এগুলোর ব্যাপারে, যারা যেমন করে 5 জন অফিসার, তারপরে আপনার অন্য এবার শহীদ ফ্যামিলিদের জন্য আমরা পুনর্বাসনের কথা আমরা বলেছি। তবে স্যার মানে নো ইফ নো বাট ফুল স্টপের মধ্যে আপনারা ভালো কাজ করছেন স্যার, এই জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ। স্যার আরেকটা প্রশ্ন আমার অনুষ্ঠান বেশি লম্বা করবো স্যার, যে আওয়ামী লীগকে আপনারা দায়ী করেছেন আপনাদের রিপোর্টে, আওয়ামী লীগের আমরা দেখলাম যে শেখ হাসিনা থেকে তোলাবালি পর্যন্ত মানে বিশাল একটা চেইন আওয়ামী লীগের যুক্ত। তো এই যে আওয়ামী লীগের এই যে সম্পৃক্ততা যেটা আপনারা বের করে আনলেন, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের কোনো সুপারিশ নাই যে এই দলটার এই দেশে রাজনীতি করা উচিত কিনা, এই দলের করা উচিত না। এটা নিয়ে আমরা চিন্তা করেছি, একটা দলকে আমরা দায়ী করেছি। এখন এই দলটা ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না, এটা দেশের জনগণ এবং সরকার একটা ডিসিশন নেবে। আমরা কিন্তু পুরো দলটাকে আমরা একিউজ করেছি, অপরাধী সাব্যস্ত করেছি। কারণ এরা মিছিল করে ঢুকেছে, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ঢুকছে, আপনার 200 জন নিয়ে গেছে, 500 জন সাথে করে ক্রিমিনালদের নিয়ে গেছে। তারপরে আপনার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে, বিভিন্ন জায়গায় গেট গুলোতে দাঁড়িয়ে সৈনিকদেরকে বাহবা দিয়েছে, খুনিদেরকে বাহবা দিয়েছে দলীয় ভাবে। কাজে আমরা বলেছি যে না, আর এত নেতা জড়িত তাদের, আপনি দেখেন যেখানে। তো কাজে তাদেরকে আমরা বলেছি যে না, দলীয় ভাবে শুধু এর নেত্রী নেতারা নয়, দলটাও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো এটা সরকার দেখবে। আপনারা যারা বাইরে ইউটিউবার আছেন, আপনারা যারা এটা নিয়ে কাজ করছেন, আপনারা ফিডব্যাক দেন, বলেন সরকারকে যে কি ব্যবস্থা নেওয়া উচিত। তো আমরা বলেছি যে এটা তাই। স্যার আপনার দীর্ঘ যে সামরিক এবং বেসামরিক অভিজ্ঞতায় আপনি কি মনে করেন স্যার যে আদৌ কি এর বিচার হবে? মানে আপনারা তো কমিশন তো রিপোর্ট দিলেন, বা বিচারটার ব্যাপারে সামরিক নেতৃত্ব বলেন বেসামরিক নেতৃত্ব বলেন কি মনে করেন? সাধারণ মানুষের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত যে তারা বিচার চায়, তারা এটাকে একেবারে নিজের মানে ফ্যামিলির কারো হত্যার সঙ্গেই তারা মনে করে এই 57 জন অফিসারের যে হত্যাকাণ্ড। তো আদৌ আমাদের সামরিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্বের হাতে কি বিচারটা হবে? আপনি এটা বিচার যদি আমরা না করি, যেটা আপনাকে বললাম আমরা, তাহলে সারা বাংলাদেশ পিছানো হবে, সারা বাংলাদেশ পলাশী হবে যদি বিচার আমরা না করি। এটা দেশবাসীকে আমি আহ্বান জানাবো এই বিচারের জন্য সোচ্চার হওয়ার জন্য। আপনাকেও আমি আহ্বান জানাই, আপনারাও এটার পিছনে আপনারা সোচ্চার হন, আওয়াজ তোলেন। এবং আমরা কিন্তু বিচার যাতে হয়, যাতে দেশের মানুষ এই রিপোর্ট জানতে পারে। আমি নিজে বলেছি যে এর কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন হবে না। এবং আমরা প্রথম হিস্ট্রিতে যে আমরা আনক্লাস করে কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন না দিয়ে এই রিপোর্ট আমরা সাবমিট করছি, এবং আমার সিগনেচারে চিঠি গেছে সরকারকে। আমরা বলেছি এটাকে পাবলিক করে দেওয়ার জন্য, শুধু স্টেটমেন্ট গুলো বাদে। স্টেটমেন্ট গুলো যেহেতু একজন আরেকজনের কথা আসছে, ওখানে হয়তো সামাজিক ভাবে একজনের শত্রুতে পরিণত হতে পারে। এই জন্য আমরা বলছি যে স্টেটমেন্ট গুলো বাদ দিয়ে আমাদের ফাইন্ডিংস, আমাদের ওপিনিয়ন, আমাদের রিকমেন্ডেশন, এগুলো সমস্ত পাবলিক করে দেওয়ার জন্য, সমস্ত। আমাদের স্যার একজন দর্শকের একটা প্রশ্ন আমি যদি এখান থেকে নেই, তিনি বলছেন সাব্বির আহমেদ সুমন, তিনি বলছেন স্যার শুধু তার নিজ বাহিনীর বাধ্যতামূলক অবসরে যারা গেছেন তাদের ব্যাপারে বললেন, আর বিডিআরের বেলায় কিছু বললেন না স্যার, এটা তো এক ধরনের বৈষম্য হয়ে গেল। আপনি যদি কিছু মন্তব্য করেন স্যার। দেখেন, আমরা বিডিআর এর ব্যাপারে যেটা আমার মতামত, আমি আপনাকে বলি, যেটা আমার বলতে অবশ্যই বলতে হবে। এই বিডিআর বাহিনীকে নিয়ে আমি ভারতীয় বাহিনীকে পরাজিত করেছি, আমি বার্মিজ বাহিনীকে পরাজিত করেছি না যুদ্ধে, এখানে 15 যুদ্ধ। এখন আমার কথা হলো যে আমরা 3 জন বিডিআর সদস্যকে এটা রেজিস্ট করতে দেখেছি, আর কাউকে আমরা রেজিস্ট করতে দেখিনি। তো কাজেই সেদিক থেকে বিডিআর এর সব সদস্যই, যেটাকে আইনে বলে অ্যাবেটমেন্ট, একটা মানে করা, বিদ্রোহকে এক ধরনের মানে প্রশ্রয় দেওয়া, সেটা কিন্তু করেছে। তো এই দোষে কিন্তু বিডিআর এর সব সদস্য কিন্তু দোষী। কেউ বলতে পারবে না যে আমি নির্দোষ। হ্যাঁ, রেজিস্ট করা উচিত ছিল।
যারা কিল করতেছিল অফিসার থেকে তার পাশে দাঁড়িয়ে এই কিলারদেরকে মেরে ফেলা উচিত ছিল, কিন্তু কেউ কিছু করেনি, কেউ কিছু করেনি। এটা করা উচিত ছিল। এখন আপনি বলেন যে একজন বলছে আমি ছবিতে ছিলাম, তার তখন কাজ ছিল নিকটবর্তী মিডিয়ার হেডকোয়ার্টারে গিয়ে রিপোর্ট করা, তার ছবি কাটানো উচিত ছিল না বাড়িতে। রিপোর্ট করে কিন্তু স্যার যেখানে আমাদের যারা কমান্ডে ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা বা যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে তো স্যার কোনো অস্ত্র নাই, ব্যক্তিগত হাতিয়ারও নাই। তো সেখানে বিডিআররা কিভাবে অস্ত্র পাবে বা কিভাবে এটা প্রতিরোধ করে তুলবে? আমরা দেখেছি, আমরা শুনেছি যে কর্নেল গুলজার বলছিলেন যে আমাকে শুধু 2টা এসএমজি দিয়ে যাও, একটা অস্ত্র দিয়ে যাও, বাকিটা আমি ট্যাকল করতেছি, সেটাও হয় নাই। তো সেই জায়গাটায় ধরেন স্যার এখন মানে আমি যেটা দেখছি যে স্যার সামরিক যে নিয়ম কানুন বিদ্রোহের ক্ষেত্রে যে নিয়ম কানুন বা সবকিছু সেটা আর্মির ক্ষেত্রে একরকম ভাবে প্রয়োগ হচ্ছে, বিডিআর এর ক্ষেত্রে আরেক রকম ভাবে প্রয়োগ হচ্ছে। মানে বিডিআর এর জায়গাটায় আপনারা অনেক বেশি কঠোর, আর্মির জায়গাটা আপনারা অনেক বেশি লিবারেল। এটা কিন্তু আমাদের সমাজ এটা আপনি এটা ডিউ রেসপেক্ট আপনার এটা আপনি বলতে পারেন না। কারণটা হলো 57 জন অফিসারকে নিহত করেছে বিডিআর সৈনিকরা। জি 57 জন অফিসারকে হত্যা করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা তারপরে আর থাকে না। 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয় একটা দেশের, তখন সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। সেদিক থেকে আপনি কিভাবে বিচার করবেন বিডিআর সৈনিকদেরকে? আপনার উপরে আমি ছেড়ে দিই। এবং আমরা ওই সময় সরকার জড়িত ছিল বলে আর্মি অফিসারদের কোনো রকম কাজ করা হয়নি এই 16 বছরে, কিন্তু আমরা আমাদের এই তদন্তের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা বিচারের কাজ করে দাঁড় করিয়েছি এবং কোনো অনুকম্পা আমরা দেখাইনি। সেই সময় স্যার মিলিটারি কমান্ড যদি ঠিকমতো কাজ করতো বা কমান্ড ফেলিও যদি না হইতো, আর্মির যে সেই ল যদি ফলো করা হইতো, মানে আর্মির গাড়িতে গুলি আসার পরে, হেলিকপ্টারে গুলি লাগার পরে, আর্মির একজন সৈনিক মারা যাওয়ার পরে এই যে কমান্ডের অপেক্ষা যে থাকা, এই যে কমান্ড ফেলিওর, সেই জায়গাটার থেকে আমার বক্তব্য হচ্ছে যে আপনারা তারপরও সফট, এবং আর্মি যদি 11টার মধ্যে ঢুকতে পারতো, মানে ঘটনার সময় তো আর্মি জানে সেই সংখ্যাটা 57 হইতো না, এই সংখ্যাটা হয়তো 6-7 হইতো। না এটা 6-7 কেন, একটাও হতো না যদি থাকে। আপনি দেখেন, আপনি কোন সময় ঢাকা আসলে আপনি যাবেন 5 নম্বর গেট আর হলো দরবার হল। দরবার হলটা যদিও ভেঙে ফেলা হয়েছে, দরবার হল আর 5 নম্বর গেট, যেহেতু আমি ডিসি ছিলাম 50 মিটারও হবে না। এই একটা রাইফেলের গুলো 300 গজ যায়, 300 গজ যায়। যদি 300 জন সৈনিক ওই ধরলা মারা সাহসের অভাবে হয়তো ভিতরে ঢোকে নেই, যদি প্রাচীরের বাইরে থেকে গুলি করতো তাহলে এই অফিসার গুলো সমস্ত বেঁচে যেত। একটা গুলি ছিল না। আসছে যে আপনারা আর্মির প্রতি একটু সফট, বিডিআর এর প্রতি একটু কঠোর। আর্মির প্রতি আমরা সফট হইনি। কথা আমি যেটা পাচ্ছি যে বিডিআর কেন বাঁচালো না, বিডিআর কেন খুনিদেরকে কিলার গ্রুপকে মারলো না? আপনি যদি বলেন বিডিআরকে নিরীহ প্রমাণ করতে চান এবং নির্দোষ প্রমাণ, আমি বিডিআরকে স্যার বিডিআর এর প্রতি আমার কোনো ব্যক্তিগত কোনো সহানুভূতির জায়গা নাই, কারণ সেখানে আমাদের 57 জন সেনা কর্মকর্তা হত্যা হয়েছে। এবং আমি তো বলবো যে যারা এই ঘটনায় যুক্ত অফিসারদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তাদেরকে প্রয়োজনে আইন সংশোধন করে সেই পদ্ধতিতে হত্যা করা হোক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য। কিন্তু নিরীহ জায়গাটা, অর্থাৎ 2টা বাহিনী তো স্যার, একটা বাহিনীর পুরোপুরি কঠোর ভাবে আইন প্রয়োগ হচ্ছে, আরেকটা বাহিনীর আইন প্রয়োগের ক্ষেত্রে শিথিল। এইটা তো আইন এখনো তো প্রয়োগ হয়নি। আপনি আগাম বিদ্যমান আইন স্যার, বিদ্যমান আইন আপনি আগাম ছাড় দিচ্ছেন কেন? আমি তো বলছি আপনাকে চেয়ারম্যান অফ দি কমিশন যে আমাদের পক্ষে সাক্ষী যেটা পেয়েছি আমরা তার উপর ভিত্তি করে আমরা মতামত দিয়েছি। এরপরে যখন বিচারে যাবে এটা, তখন তো এর প্রকৃতি আলাদা হয়ে যাবে, আরো অনেক কিছু হবে, আরো অনেক কিছু হবে সেখানে। এখন মনে করেন, আমি তো শোনেন একটা কথা হলো, আমি জানি যে ভারত দায়ী, কিন্তু আপনি প্রমাণ ছাড়া তো বলতে পারবেন না। তো আমাদের কাছে প্রমাণ আসছে, তখন আমরা বলতেছি। এখন 16 বছর পরে সাক্ষী আপনি কোথায় পাবেন? সাক্ষী যতখানি আসছে তার উপর ভিত্তি করে করা হয়েছে। স্যার আমি আপনার কমিশনের রিপোর্ট বা সবকিছু মিলায় আমি তো প্রথমে বলছি যে আমি খুবই কনভিন্স যে 65 to 70% আমি হ্যাপি যে একটা রিপোর্ট হয়েছে, আপনার নেতৃত্বের কারণে সেটা সহায়তা সম্ভব হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বিদ্যমান তো আইন আছে, আমাদের আর্মির আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, বিদ্রোহের শাস্তি কি সেটা আছে, বিদ্রোহের সহযোগিতার শাস্তি কি সেটা আছে, ব্যর্থতার শাস্তি কি সেটা আছে, মানে নীরবতা পালনের শাস্তিও আছে স্যার। তো সেই জায়গায় ধরেন আমরা দেখছি যে আর্মির জায়গাটা একটু সফট, হাসিনার আমলে তো কিছুই হবে না, কিন্তু পরবর্তীতে ওই জায়গাগুলো ঘুরে ফিরে আসে আর কি, এক ধরনের বৈষম্যের জায়গাটা, যেটা মানুষও দেখছে যে বিডিআর যে ছেলেটা বিয়ে ছুটিতে ছিল সেও এসে এখনো 10 বছর জেল খাটছে, সেও অভিযুক্ত হয়ে গেছে। কিন্তু সেনাবাহিনীর যারা সাহস করে ঢুকতে পারে নাই, যারা কমান্ডের অপেক্ষায় ছিল, তাদের তো বিচারই হয়নি, তাদের তদন্তই হয়নি। জি, এবারই প্রথম হলো এবং আমরা কাউকে ছাড় দিইনি, এটা আপনাকে আমি এসিওর করতে পারি। এবং আমরা ছাড় দেই নাই, এবং এইটারই বিচার এখন হবে। বিডিআর এর সৈনিকদের যা হওয়া সেটা তো হয়েছে, এখন হবে এইটা যে কেন এটা ফেল করলো সেনাবাহিনী, কেন এয়ারফোর্স, তাদের গানশিপ ছিল, হেলিকপ্টার গানশিপ ছিল, তাদের ফাইটার এয়ারক্রাফট ছিল, তারা বম্বিং করলে তো ওখানে এটা ভিতর দমন হয়ে যায়, করেনি, সেটা করেনি। এগুলো আমরা যা বলেছি, যখন কোর্টে যাবে, কোর্ট তো বিচার করবে না, আগে নিজে বিচার করবে না, আমাদের কথা তো শেষ কথা নয়।
আরো অনেক বিষয় সেখানে রিভিল হবে। আর আমাদের এই রিপোর্টের উপরে যখন আপনার চার্জশিট ফ্রেম হবে, তখন পুলিশ আরো এটাকে ওয়াইডলি আপনার ইনভেস্টিগেট করবে, আরো করবে। তখন আমি আশা করি দেশের মানুষ যারা যেটা জানেন সেটা ওখানে গিয়ে পুলিশের কাছে বলবেন যে আমরা এটা জানি, যে একে 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 কম শাস্তি দেওয়া যাবে না। কথাটা হলো যে আমরা যতটুকু সাক্ষী পেয়েছি তারপর ভিত্তি করে আমরা বলেছি। আর 16 বছর পরে যেখানে আলামত নাই, ওখানে লোক মরে গেছে, আপনি এমনও আমরা এই যে ইয়েকে চিফ ইলেকশন কমিশনার ছিলেন কি নাম, এখন জেলে আছেন, ওনাকে যখন ডাকলাম উনি বলেন যে আমার ডিমেনশিয়া হয়ে গেছে, আমি কোনো কিছু আমার খেয়াল নেই, যে আমার উনি এসছেন কিন্তু ওনাকে ডেকেছি আমরা, উনি বলেন আমার নিজের নামই আমি ভুলে যাই, আপনি জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না কি পরিমাণ এই অবস্থা। তো আমাদের এই যে মানে সাক্ষীর স্বল্পতা, আপনার প্রমাণের স্বল্পতা, এইগুলোকে আমরা অনেক চেষ্টা করে আমরা বের করে নিশ্চিত হয়ে যতটুকু বলা উচিত, এবং আপনি দেখবেন সবখানে কিন্তু সর্বোচ্চ শাস্তির কথা বলা হয়েছে, সর্বোচ্চ শাস্তি মানে ওই আইনের সর্বোচ্চ যেটা শাস্তি সেটা কিন্তু বলা হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ষড়যন্ত্র করতে সাহস না করে। এখন তো এটা যদি বিচার না যদি করি আমরা, তাহলে বাংলাদেশ স্বাধীনতা থাকবে না। আমি এটা বলে দিলাম, সারা বাংলাদেশ বেকার হবে। আমি একটা হিসাব দিই আপনাকে, আপনাকে হিসাব দিয়ে যেটা আমার কমিশনের মেম্বারকে আমি বলতাম মাঝে মাঝে, সেটা হচ্ছে মনে করেন 3 জন চিফ অফ আর্মি স্টাফকে আমাদের শত্রু দেশ 3-5 15,000 কোটি টাকা ঘুষ দিল, 12 জন জিওসি আছে 3-12 36,000 কোটি টাকা ঘুষ দিল, হলো 51,000 কোটি টাকা। আর 49,000 কোটি টাকা দিল পলিটিশিয়ানকে, আপনার মতো ডক্টর কনক সরোয়ারকে দিল, পিনাকিকে, ওই ইলিয়াস হোসেনকে দিল, আপনার পলিটিশিয়ানকে বিভিন্ন দলের, তারপরে র্যাবকে দিল, পুলিশকে দিল। হ্যাঁ, এই 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশ বিক্রি হয়ে যাবে, আমাদের আর্মি দাঁড়ায় থাকবে এবং প্রতিবেশী দেশ এসে আমাদের স্বাধীনতা হরণ করে নিয়ে যাবে, যেখানে আমাদের ইয়ারলি বাজেট 7 লক্ষ কোটি টাকার উপরে। স্যার 1 লক্ষ কোটি টাকা লাগবে না স্যার, আমরা যেটা দেখলাম স্যার, যদি বলে যে আমাদের বাহিনী রেডি আছে, এয়ারফোর্স রেডি, পদাতিক রেডি, এটা না হলে ইন্ডিয়া ঢুকে যাবে বাংলাদেশে। এটাতে আপনি বলেন একটা চিফ অফ আর্মি স্টাফ আমরা এটা তার কাছ থেকে বের করতে পেরেছি, সেটা থেকে জন্য আমার মনে হয় আমরা ধন্যবাদের পাওয়ার যোগ্য। সে বলতেছে যে যদি আমি পিলখানায় হস্তক্ষেপ করতাম তাহলে ভারতীয় বাহিনী এসে ঢুকতো এবং ফিরে যেত না। আরে ভাই, আমরা তো আছি যুদ্ধ করার জন্য, পারি না পারি আমাদের যুদ্ধ করতে হবে, জনগণকে সাথে নিয়ে যা আছে আমাদের তাই নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। তাহলে একটা চিফ অফ আর্মি স্টাফ যদি ষড়যন্ত্রে জড়িত না হয়, এর কথা কি করে সে বলে যে ভারত ভিতরে ঢুকবে আর দখল করে নিবে আর ফিরে যাবে না? এই জন্য হেডকোয়ার্টার থেকে ও যমুনাতে গিয়ে বসে আছে শেখ হাসিনার ওখানে, সে গেছে 12টায়, ফিরে এসে 6টায়। কত লজ্জাজনক স্যার, কত লজ্জাজনক। অবশ্যই ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা, একেবারে এর বিশ্বাসঘাতক, মির্জাপুর। এদের শাস্তি যদি না হয়, এক্সাম্পলের শাস্তি, তাহলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। এই ইলেকশন নিয়ে আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা না করে বরং এই কি করে এদের শাস্তি দেওয়া যায় এই জিনিসটা চিন্তা করা উচিত। আর জাতীয় সরকার গঠন করে আরো 5 বছর দেশ এভাবে চলুক। স্যার আমি অনুষ্ঠান স্যার 2টা প্রশ্ন, আমি একটা প্রশ্ন ভুলে গেছিলাম, যে আপনাদের এই তদন্ত কমিটির কার্যক্রমের জায়গায় 2-3টা অভিযোগ আমরা পেয়েছি, যে অনেকেই বলছেন, যেমন ধরেন ক্যাপ্টেন শাহনাজ, ব্রিগেডিয়ার হাসান নাসির, বা ওদিন আমার সাথে বিডিআরের 1 নম্বর সাক্ষী পেশ ইমাম সাহেবের ওয়াইফ, তারা বলছিলেন যে আমরা যে সাক্ষ্যটা দিয়ে এসেছি, পরে যখন আমাদের কাছে আসছে আমরা দেখছি যে সেখানে অনেক কিছুই নাই, অনেক কিছুই সেখানে ইয়ে করা হয়েছে, মানে আমরা আবার সেটাকে আমরা বলছি, তারপর তারা নিছে, বা অনেকে নেয় নাই, অনেকে রেকর্ড করে নাই, অনেকে নোট নিছে। তো এই জায়গাটা কেন স্যার, এই জায়গাটা একটু। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। প্রথমে আমি বলেছি যে আমরা শাহনাজকে ডেকেছি, আমরা মাহাকে ডেকেছি, আমরা হাসান নাসিরকে ডেকেছি। হাসান নাসির ওয়াজ নট কানেক্টেড উইথ বিডিআর। হাসান নাসির যখন বিডিআর কানেক্ট হয়, তখন তার আগে বা তার পরে চাকরি করেছেন কিনা আমি জানি না, হাসান নাসির বিডিআর এর হত্যার সঙ্গে বা ওই সময় বিডিআর এ তিনি চাকরি করেননি। তিনি আনিসুজ্জামান কমিশনে ছিলেন একজন মেম্বার হিসেবে, এবং সেখানে উনি বলেন যে আমি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছি। সেই নোট অফ ডিসেন্টটা হলো, এর ইতিহাস বলি, উনি জেনারেল জিয়াউর রহমানের শিক্ষকের কাছে গেছিলেন যে আমার কি লেখা উচিত। উনি একটা এই 8-10 শব্দের, একই কোনো দাড়ি কমা সেমিকোলন নাই, একটা শব্দ লিখেছেন, যেহেতু এটা এই ওই করে আমি এখানে এই করলাম, এটা আমার এই মুহূর্তে মনে নাই, এরকম একটা শব্দ উনি লিখে ওইখানে সিগনেচার করে উনি চলে আসছেন। এবং আমি আপনাকে বলি, আনিসুজ্জামানের কোর্ট অফ ইনকোয়ারিতে, মানে ওই কমিশনের ইনকোয়ারিতে কোনো সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করা হয় নাই। এবং আমি অনেক সাক্ষী, 1-2 জন সাক্ষীকে পেয়েছি, তিনি আশ্চর্য হয়েছেন যে আমার সাক্ষী ওখানে গেল কি করে, আমি তো সাক্ষী দিইনি। বুঝছেন? এখন আমাদের ক্ষেত্রে কি হয়েছে, হাসান নাসিরকে আমরা সবচেয়ে শেষের দিকে ডেকেছি। উনি প্রথম থেকে যদিও দাবি করতেছেন যে আমাকে তো প্রথমেই ডাকা উচিত ছিল, তো ওনাকে আমরা প্রথমে ডাকবো কেন? উনি তো বিডিআর খানাজের সঙ্গে জড়িত নয়। ওই সময় যারা অফিসার ওখানে আটকা ছিলেন, যারা এসকেপ করে গেছে, যারা রেস্কিউ হয়েছে ওখানে, যারা আহত হয়েছে, গুলি খেয়েছেন, সেই অফিসারগুলোকে আমরা প্রথমে ডেকেছি। উনি আনিসুজ্জামান কমিশনে ছিলেন, সেই কমিশনে উনি একটা নোট অফ ডিসেন্ট দিয়ে চলে গেছেন, এবং এক সময় এক পর্যায়ে এসে উনি নিষ্ক্রিয় হয়ে গেছেন। ওনার সঙ্গে কোনো সময় আরেকজন মেজর জেনারেলকে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, উনি যখন বক্তব্য দিয়েছেন আমরা কেউ ইন্টারফেয়ার করিনি, যতক্ষণ খুশি উনি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে যখন তার বক্তব্য 30 পেজ হয়েছে, 40 পেজ হয়েছে, তো ওইটাকে আপনাকে বললাম যে আমরা নিজেরা সদস্যরা, মানে সম্মানিত সদস্যরা,
আমরা নিজেরা বসে ওটাকে আমরা কাটছাট করে আমরা মনে করেছি যে এই তার বক্তব্যের মধ্যে এই সারবস্তুগুলো রাখা উচিত, এটা রাখা উচিত নয়। তারপর সেটা তার কাছে পাঠানো হয়েছে এবং তার স্বাধীনতা ছিল উনি আবার নতুন করে রিফ্রেম করে আমাদের কাছে পাঠাবেন, সেই ব্যাপারে আমরা নিয়ে নিয়েছি। এখানে ওনার বক্তব্য আছে, আপনি যদি চান ইউটিউবে আপনি শুনতে পারেন। ওই আপনার এটা লজিক্যাল যে 4 ঘন্টার একটা ইন্টারভিউ থেকে আপনারা তো হাইলাইটস গুলাই নেবেন, হাইলাইটেড অংশগুলো নেবেন, ওইটা নিয়ে ভুল বোঝাবুঝির হয়তো অবকাশ নাই, হয়তো বা আছে। তো স্যার সেই সময়কার 46 ব্রিগেডের দায়িত্বে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তাকে আপনারা কোথাও দায়ী করেন নাই? আচ্ছা, তাকে আমরা দায়ী করি নাই, কারণটা হলো ওনার র্যাঙ্ক ছিল মেজর এবং উনি একটা ইউনিটের 17 জন খুব সম্ভব, ওটা সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেকেন্ড ইন 2IC, এবং তার সিও ওইখানে উপস্থিত ছিলেন এবং সিও কে কমান্ড করার জন্য ব্রিগেড কমান্ডার উপস্থিত ছিলেন। কারণ তার পক্ষে ওখানে একক সিদ্ধান্ত নেওয়ার কোনো কিছু ছিল না। একটা কোম্পানি নিয়ে তিনি প্রথমে গিয়েছিলেন ওখানে, এর বাইরে কোনো কিছু না। একটা তার উপরে 2 টায়ারের কমান্ডার আছে, একজন ব্রিগেড কমান্ডার আছেন, তার কমান্ডিং অফিসার আছেন, তার নিচে উনি। ওনাকে আপনি কিভাবে নিয়ে আসবেন? তা তো সব ওই ইউনিটের সব মেজরদেরকে শাস্তি দিতে হবে বাংলাদেশে ইউনিট যারা আছে। আমরা কোনোখানে অবিবেচক হয়নি। উনি এখন কি বলেন স্টাফ, এখন অনেকেরই উনি বিদায় ভাজন হয়েছেন, অনেকে চান যে ওনার শাস্তি হওয়া উচিত, কিন্তু কথাটা হলো উনি ওই সময় ওনার রোল কি ছিল সেটা তো বিবেচনায় নিতে হবে। তো আমরা সবসময় শেষ দিকে ধরেন স্যার, আপনি যদি বারবার বলছিলেন যে বাংলাদেশ পলাশি হয়ে যাবে যদি আমরা এই জায়গাগুলো ঠিক না করি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সেনাবাহিনী যদি ঠিক হয় পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এবং আমরা কিন্তু 2007-এর 1/11-এর আগ পর্যন্ত আমরা কিন্তু স্যার খুব আস্থায় ছিল আমাদের সেনাবাহিনী, যে কোনো সমস্যায় যে কোনো জায়গায় সেনাবাহিনী উপস্থিত মানে আমরা ধরে নিতাম যে ওকে যান, এখন আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই মনিনিউ আহমেদের হাত ধরে, হাসিনার হাত ধরে সেনাবাহিনী যে একটা, আমি বলবো যে একটা ক্ষতিগ্রস্ততার একটা চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছে 5ই আগস্ট পর্যন্ত। সেনাবাহিনীকে তার মরাল জায়গাতে স্ট্রং করার জন্য, সেনাবাহিনীর এই যে কমান্ড ফেলিউরের যে জায়গাগুলো আমরা দেখলাম সেটি থেকে বের হয়ে আসার জন্য, সেনাবাহিনীকে যে লোভী বানানো হয়েছে সেই লোভ থেকে বের হয়ে আসার জন্য আপনি আমরা কি করেছি আপনি আমাকে প্রশ্ন করেন, আমরা অনেক সুপারিশ দিয়েছি সেনাবাহিনীকে কিভাবে ডিসিশন নেওয়ার যে স্বাধীনতা সেটা কিভাবে দিতে হবে, তারপরে আপনার লফুল কমান্ড, আনলফুল কমান্ড, এই বিষয়গুলো কি করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা যায়। এবং ওইটা শুধু নয়, ডিজিএফআই ব্যাপারে, এনএসআই ব্যাপারে, আপনার ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের ব্যাপারে, পুলিশের ব্যাপারে, আপনার প্রশাসনের ব্যাপারে, বিজিবির ব্যাপারে আমরা সবখানে কিন্তু আমাদের মানে রেখেছি, আমরা রেখেছি সবখানে, আমরা কিন্তু সুপারিশ করেছি। আরো সুপারিশ করা যেত যদি আমরা আরো সময় পেতাম, আরো সময় যদি আমরা পেতাম তাহলে আমরা অনেকের সঙ্গে ডিসকাস করে বসে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে। কিন্তু দেখলাম যে এমনিতেই 11 মাস হয়ে গেছে, মানুষ অস্থির হয়ে গেছে, যেটা রিপোর্ট মানুষের চায়, কিন্তু আমাদেরও তখন হাত বাড়া যে রিপোর্ট না দিলে এইদিকে ইলেকশন চলে আসতেছে, কোন সরকার আসে কি হয় না হয়, শেষ পর্যন্ত আমাদেরকে ওগুলো বাদ দিয়ে তখন এগুলো করে। বাট আমরা বাংলাদেশের সবার জন্য, সে আপনি সিভিল প্রশাসন বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, সবার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। এবং স্যার খুবই ভালো খুশি হবেন সেই সুপারিশগুলো যদি আপনি কোনদিন পড়েন। খুবই ভালো সুপারিশ, এবং আপনারা সশস্ত্র বাহিনীর ব্যাপারে সুপারিশ করেছেন, আমি দুটো লাইন একটু পড়ে শোনাতে চাই আমাদের দর্শকদের জন্য। আপনারা বলছেন সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হওয়া সত্ত্বেও বিডিআর হত্যাকাণ্ড প্রতিরোধে চরমভাবে ব্যর্থ হয়েছে। যে ব্যর্থতা সিংহভাগ দায়ভার সেনা নেতৃত্বের উপর বর্তালেও সার্বিকভাবে এই ব্যর্থতার দায় পুরো সেনাবাহিনীর উপরই বর্তায়। সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতে এরূপ ব্যর্থতার দায়ভার থেকে বাঁচানোর জন্য নিম্নবর্ণিত সুপারিশ করা হলো। 5, 6, 7, 8টির মতো সুপারিশ আপনারা করেছেন, এবং আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে কনগ্রেচুলেশন, অভিনন্দন। আপনি খুব স্পষ্ট ভাবে লিখেছেন। এই জায়গাটাই আসলে স্যার আমরা আপনার কাছে চাচ্ছিলাম, এবং আপনি জানেন যে কমিটির ব্যাপারে আমাদের আপত্তি ছিল, তারা প্রথমে কমিটি করতে চাইছিল, পরে আমরা কমিশন চাইছি, আমরা আপনাকে চেয়েছি, আমরা বলেছি যে আপনি থাকলে আমরা মনে করি যে একটা জায়গা, একটা কমান্ডের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা একটু ভরসা করতে পারি। আর বদুয়া রোমার এই সময় ব্রিগেডের ডিজি হিসেবে আপনার যে ভূমিকা সেটা আমরা দেখেছি, বিভিন্ন সময় আপনার যে স্ট্রেট কাট ভূমিকা সেটা আমরা দেখেছি। এবং আমি শেষ দিকে আমি বলবো, আমি ওদিন একটা অনুষ্ঠানে শুনছিলাম যে আপনার বক্তব্য যে বিডিআর রোমারির ঘটনার পরে আপনাকে আসলে অকালীন অবসর দেওয়া হয়েছে। আমরা বর্তমান সরকার এবং যারা প্রশাসনে আছেন, সেনাবাহিনী যারা বিবেচনা করছেন অনেক কিছু, তাদের কাছে অনুরোধ করবে যে আপনাকে যে অকালীন অবসর দেওয়া হয়েছিল সেই জায়গাটা বিবেচনা করে আপনাকে সম্মানের সাথে যেন তারা এই বিষয়টা পুনর্বিবেচনা করেন। আপনার শেষ মন্তব্য জানতে চাই, আপনার যদি কোনো কথা থাকে স্যার। ধন্যবাদ। আমার শেষ মন্তব্য একটাই হবে, আপনার মাধ্যমে আমি সরকার এবং দেশবাসীর কাছে আবেদন জানাতে চাই, সেটা হলো যে এই যে তদন্ত আমরা সাবমিট করেছি এর বিচার হতে হবে, এবং দেশবাসীরও দায় আছে, আপনাদেরও দায় আছে, সবার এই বিচার যাতে হয়, সবাইকে আমাদের সোচ্চার হতে হবে, শান্তিপূর্ণভাবে সোচ্চার হয়ে এই বিচার যাতে হয় এটা নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা ভবিষ্যতে কিন্তু স্বাধীন থাকতে পারবো না। এটা শুধু বদুয়াতে আমাদের শত্রুরা, এই আপনার পিলখানাতে আমাদের শত্রুরা এটার একটা ডেমনস্ট্রেশন দিয়েছে, অনুষ্ঠান করেছে, ডেমনস্ট্রেশন দিয়ে তারা সাকসেসফুল হয়েছে। এরপরে কিন্তু সারা দেশকে তারা পিলখানা বানিয়ে ছাড়বে।
এবং সেখানে পলিসি পুনরাবৃত্তি হবে। কাজেই আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য, বিশ্ব সবাই আমাদের মাথা তুলে দাঁড়াবার জন্য, যাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, এই বিচার হতে হবে, এর কোনো বক্তব্য নেই। জি, মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সময় দিয়েছেন। আমরা অনেক খোলামেলা কথা বললাম, অনেক বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইলাম, এবং আপনি চমৎকার ভাবে কিছু আমি কিছু কিছু উত্তরে আপনার সন্তুষ্ট। আমার মনে হয় যে আমাদের দর্শকরা বিষয়টি অনুধাবন করতে সক্ষম হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর স্যার, আপনি ভবিষ্যতেও আমার অনুষ্ঠানে আসবেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আমরা জানতে চাই আপনার কাছ থেকে অনেক কিছু। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনছিলেন, নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড একটি স্বাধীন তদন্ত কমিশন তার রিপোর্ট দেওয়ার পরে তার সম্মানিত চেয়ারম্যান কথা বললেন আমাদের সাথে সেই রিপোর্টের খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে। আরো অনেক প্রশ্ন আছে, হয়তো আরো অনেক প্রশ্ন হয়তো আসবে। এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে পর্যালোচনা করব। তবে মানে মোটা দাগে যদি আমরা বলি, আমাদের বাংলাদেশকে ঠিক করতে হলে আমাদের সেনাবাহিনীকে ঠিক করতে হবে। সেনাবাহিনীর এই জায়গাটায় আমাদেরকে আরো মনোযোগী হতে হবে, কারণ হাসিনা তার ভারতের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে দুর্বলতম একটা বাহিনীতে পরিণত করতে চেয়েছে। সেনাবাহিনীকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এবং বিডিআর এর মাধ্যমে তার ক্ষমতায় আসার পরে 2009 সালে তার ক্ষমতায় আসার 2 মাসের মাথায় যে ঘটনা ঘটিয়েছে সেখান থেকে সূচনা, এবং গত 15 বছর ধরে এই চেষ্টাই ছিল তার সেনাবাহিনীকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাওয়া, ধ্বংস করে দেয়া। তো আমরা চাই যে ডক্টর ইউনূস নির্বাচনের আগেই তার থাকাকালীন সময় তিনি এই বিডিআর কমিশনের রিপোর্টে ভারতের সংশ্লিষ্টতার যে বিষয়টি আছে সেটি তিনি আন্তর্জাতিক মহলকে অবহিত করে তার একটা প্রতিকারের ব্যবস্থা করবেন, যেন ভবিষ্যতে ভারত এই জাতীয় কোনো দুঃসাহস করতে না পারে, বাংলাদেশের দিকে যেন চোখ তুলে না তাকাতে পারে। আন্তর্জাতিক যে নিয়ম সেটি যেন তারা মেনে চলে। এখনো সীমান্তে হত্যাকাণ্ড চলছে, সেই জায়গাটা বন্ধেও ডক্টর ইউনূসকে আমি মনে করি যে একটা কার্যকর পদক্ষেপ নিতে হবে, এবং সর্বোপরি এমন একটা ব্যবস্থা করে দিয়ে তিনি যেন এই বিডিআর তদন্ত কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট যেন কোনো রাজনৈতিক নেতৃত্ব এসেও যেন কোনো ম্যানিপুলেট করতে না পারে, কোনো উল্টা পাল্টা কিছু করে যেন এই বিচারকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এবং এই কমিশনের রিপোর্টে অনেকেরও নাম আসেনি এখনো, যারা অভিযুক্ত হতে পারে, যাদের বিচার হওয়া উচিত, আমরা মনে করি যে তাদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে। তার জন্য আমাদেরকে সহজ এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।